আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা তুলে ধরব সেটা হচ্ছে উদ্ভিদ সারির তত্ত্ব। জয়কলি কর্তৃক আয়োজিত আজকের লাইভ ক্লাস অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশনের লাইভ ক্লাসটি তোমাদের জন্য আয়োজন করা হয়েছে। তোমরা যারা যারা ক্লাসে জয়েন দিছো দ্রুত মেনশন দিয়ে দাও এবং কারা কারা ক্লাস করতেছো সেটা আমাকে জানায় দাও। আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদেরকে আজকে প্লান্ট ফিজিওলজি পড়াবো। প্লান্ট ফিজিওলজি এটা শব্দটি দেখলেই মনে হয় অনেক আতঙ্ক, কিন্তু এই অধ্যায়টা তুমি যদি বুঝে বুঝে ওয়ার্ড মিনিং ভাঙনের মাধ্যমে যদি বুঝে বুঝে পড়ো তাহলে ইনশাল্লাহ এই অধ্যায়ের প্রতি ভীতি থাকবে না। আজকে পুরো ক্লাসটাই তোমরা উপস্থিত থেকো এবং কারা কারা জয়েন দিচ্ছ একটু আমাকে জানিয়ে দাও। আমাদের ক্লাসটা মেডিকেল স্টাইলে হবে, সাথে কিছু একাডেমিক ভাইপও পাবা। তো আমার এখান থেকে আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি, তোমরাও তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও এবং কে কোথা থেকে ক্লাস করতেছো সেটা জানায় দাও। তোমাদের বাসা কোথায় বলো তো? আমি আমার এখান থেকে লাইভটা শেয়ার করে দেই, সাউন্ড ঠিক আছে কিনা এটাও জানায় দাও। আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদেরকে আজকে প্লান্ট ফিজিওলজি পড়াবো। এই যে উদ্ভিদ শারীর তত্ত্ব, এই অধ্যায়টা কার কার কঠিন লাগে বলো তো? এই অধ্যায়টা প্রথম থেকেই কিন্তু ছাত্রীরা কিন্তু ভয় পায়, কিন্তু আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে পড়বো। তাহলে আমার এখান থেকে আমি মেনশন করে দিলাম, তুমিও দাও। আর কে কোথা থেকে ক্লাস করতেছো আমাকে জানাও। তাহলে প্লান্ট ফিজিওলজি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তার ভিতরে আমরা এই অ্যান্সারটা করে ফেলি, আমরা তারা জয়েন হই। বলো তো উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট কয়টি? 7টি, 17টি, 9টি না 8টি? এর ভিতরে তোমরা জয়েন দিয়ে ফেলাও। কে কোথা থেকে জয়েন দিচ্ছ একটু দেখি তো। আচ্ছা দেখো, মাইক্রো মানে ক্ষুদ্র আর নিউট্রিয়েন্ট মানে হচ্ছে পুষ্টি। তাহলে যে পুষ্টিগুলো উদ্ভিদের জন্য কম গুরুত্বপূর্ণ বা তাদের দরকার হয় না সেইগুলো হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। তো আমরা এই কোশ্চেনটা তারে তোমরা সলভ করতে থাকো, আমরা তারা জয়েন হই, তাই না? এন্ড কে কোথা থেকে ক্লাস করতেছে একটু জানাও তো। আজকে লাইভে কে কে আসো? আমরা এখনই কিন্তু শুরু করলাম মেডিকেল অ্যাডমিশনের যে ক্লাসগুলো ধারাবাহিকতার ভাবে চলতেছে সেটার ভিতরে কিন্তু একটা ক্লাস হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব, খুবই খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে তুমি 4টার মতো এমসিকিউ শিওর পাবাই পাবা, 4টার মতো এমসিকিউ এখান থেকে প্রায় আসে, এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্লান্ট ফিজিওলজি শব্দটি দেখো, প্লান্ট ফিজিওলজি, এই ফিজিও শব্দের অর্থ হচ্ছে শরীর। শরীর কার শরীর? উদ্ভিদের শরীর। এ দেখো প্লান্টের শরীর, তার শরীরে জৈবিক ক্রিয়া, শারীরবৃত্তীয় ক্রিয়া, এগুলো নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা দেখি তো কে কে লাইভ করতেছো একটু দেখে। তোমরা দ্রুত লাইভটা একটু শেয়ার করে দাও এবং কে কোথা থেকে ক্লাস করতেছো জানাই দাও। আমরা এখনই ক্লাস শুরু করে দিব, মূল ক্লাসে ফিরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে মাইক্রো নিউট্রিয়েন্ট কয়টা বলো তো? আমাদের ম্যাক্রো অর্থাৎ যে উদ্ভিদের যে উপাদানগুলো বেশি দরকার হয় সেটা হচ্ছে 17টি, আর মাইক্রো হচ্ছে 8টা। এই দেখো মাইক্রো হচ্ছে 8টা, তাহলে ডি অ্যান্সার হবে এটার। তাহলে আমরা ক্লাসের মূল ক্লাসে ফিরে যাই। হ্যাঁ, দেখো আমাদের আজকের ক্লাসে কি কি আলোচনা আছে। উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা এবং মাইক্রো উপাদান কয়টা, এইটা নিয়ে আজকে আমরা প্রথমেই শুরু করব। একের ডি বলতেছো জান্নাতুল মাওয়া জিমু, জান্নাত ইমু, তোমরা অনেকে অ্যান্সার করতেছো, এখানে 8টি অ্যান্সার হবে একের ডি। হ্যাঁ, তার মানে দেখো মাইক্রো উপাদান আর ম্যাক্রো উপাদানের ভিতরে দেখো কি কি আছে। ম্যাক্রোমৌল আছে তোমার 9টি, হ্যাঁ, আর এই 9 আর ওই 8 যদি যোগ করে দিই দেখো 17টা হচ্ছে। তাহলে টোটাল পুষ্টি উপাদান কয়টা? 17টা। তার ভিতরে সবচেয়ে বেশি দরকার হয় 9টা আর কম দরকার হয় 8টা। তাহলে ওইখানের প্রশ্নটা কিন্তু ছিল যে সব থেকে কম গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট কয়টি, তাহলে 8টি হবে অ্যান্সার। তাহলে তোমরা সবাই ঠিক অ্যান্সার দিছো, ঠিক আছে। তাহলে মোট 17টা পুষ্টি উপাদান উদ্ভিদ গ্রহণ করে, তার ভিতরে বেশি করে কোনগুলো দেখো? এমজিকে, ক্যাফে ফর নাইস সপস, এই ছন্দটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে দেখো এমজি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, আর সিএইচওপিএস, সপস মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার, এইগুলো উদ্ভিদের জন্য বেশি দরকার হয়। আর মাইক্রো মানে এগুলো কম দরকার হবে। বলো তো এই ম্যাক্রো দিয়ে আর কি কি শব্দ আছে? আমি একটা বলে দিই, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ, ম্যাক্রো মানে কি ভাই? বড় বা বেশি দরকার হয়, আর ফেজ মানে খায়। তাহলে বড় বড় অণু খায় এমন এমন সেলগুলোকে বলা হয় ম্যাক্রোফেজ সেল। যেমন লিভারের জন্য আমাদের থাকে কুফার সেল,
আর আমাদের কিডনিতে থাকে মেসেঞ্জার সেল, এরকম ত্বকে কি সেল থাকে, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। দেখো তারপরে আমরা এই এমসিকিউটা কিন্তু আমরা এখন পেরে যাব, তাই না? এখন কিন্তু ইজিলি জানতে পারবো এটা যে মাইক্রো উপাদান কয়টা। এটা অনেকেই কিন্তু অ্যান্সার করেছে এবং সঠিক হয়েছে অ্যান্সারটা। আচ্ছা দেখো এখানে খনিজ লবণ শোষণের ক্ষেত্রে দেখো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। দেখো যে মূলের অগ্রভাগ দিয়ে হচ্ছে উদ্ভিদের মূলরোম, আর মূলের অগ্রভাগ দিয়ে কি হয়, লবণ পরিশোষিত হয়, এবং লবণগুলো কি আকারে শোষিত হয়, দেখো আয়ন হিসাবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আয়ন আকারে। যদি বলি সোডিয়াম, তাহলে সোডিয়াম প্লাস আকারে শোষিত হবে। আর ঘনত্ব আনতির বিপরীত দিকে যে শোষণটা হবে তাকে বলা হয় সক্রিয় শোষণ, আর ঘনত্ব আনতির দিকে যদি হয় তাহলে সেটা হবে নিষ্ক্রিয় শোষণ। সবচেয়ে দ্রুত গতির কোনটা এবং সবচেয়ে মন্থর গতিতে কোনটা, এই দুইটা দেখো পটাশিয়াম নাইট্রেট দিয়ে মনে রাখো আর ক্যালসিয়াম সালফেট দিয়ে মনে রাখো। খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা লাইন, মেডিকেল ভর্তি পরীক্ষায় বারবার আসছে। এবং কিছু উপকারী মৌল আছে দেখো এখানে, C4 সোডিয়াম, মানে C4 উদ্ভিদের জন্য সোডিয়াম দরকার হবে। এবং দেখো আয়োডিন, সমুদ্রে কি থাকে, লবণ থাকে, তাহলে সমুদ্রে কি পাওয়া যায়, লবণ। তাহলে লবণের মানে তৈরিতে কি ব্যবহার করা হয়, আয়োডিন না, তাহলে এটা মনে রাখতে পারবা সহজেই। এবার দেখো সিলিকনের জন্য, দেখো সিলিকনের জন্য ঘাস সিলিকনের জন্য প্রয়োজন। তাহলে এমসিকিউটার অ্যান্সার করো তো, জিনিসের কোন মৌল উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে, কোন মৌলটি উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে, কোন মৌলটি মাটি থেকে সংগ্রহ করবে। দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন না নাইট্রোজেন, কোনটা অ্যান্সার হবে বলো তো, দ্রুত অ্যান্সার করো। বলো দ্রুত অ্যান্সার করো, তোমরা একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, যারা যারা শেয়ার করবে তাদেরকে অনেক কেজি করে ধন্যবাদ। দেখো কোন মৌলটি মাটি থেকে শোষণ করবে, তাহলে উদ্ভিদ দুই উপায়ে মৌল সংগ্রহ করে, একটা হচ্ছে তোমার মাটি থেকে আর একটা হচ্ছে তোমার বায়ু থেকে। তাহলে এই দুইটা উৎস থেকে উদ্ভিদ মৌলগুলা সংগ্রহ করে, শিকড় দিয়ে, মূলরোম দিয়ে, সারা অঙ্গ দিয়ে। তাহলে দেখো তুমি বায়ু দিয়ে সংগ্রহ করবে হচ্ছে CHO, বায়ু থেকে, মানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটা মৌল উদ্ভিদ তার বায়ুমণ্ডল থেকে গ্রহণ করবে, বাকিগুলা মাটি থেকে গ্রহণ করবে। তাহলে বাকিগুলা কোনগুলো দেখো, দেখো এটা হচ্ছে C, এটা হচ্ছে H আর এটা হচ্ছে O, তাহলে বাকি থাকলো নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন মাটি থেকে সংগ্রহ করবে, শেষ। অনেকে বলছে ডি, ভেরি গুড, ডি বলছে কে, রেহানা পারভিন। আর কি আনসার করো, তাহলে এখানকার কিন্তু মাটি থেকে সংগ্রহ করবে কোনটি, নাইট্রোজেন, ভেরি গুড। এবার দেখো এখানে কিছু নিষ্ক্রিয় শোষণ মতবাদ আছে এবং সক্রিয় শোষণ মতবাদ আছে। পরীক্ষা এখান থেকে আসবে জিনিসের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ। এর জন্য তোমাদের কোনো ছন্দ মনে আছে বলো তো, কে কোন ছন্দ দিয়ে এটা মনে রাখছো, যেটা নিষ্ক্রিয় পরিশোষণ এইগুলা, সক্রিয় পরিশোষণ ওইগুলা। তো তুমি নিষ্ক্রিয়গুলো একটা সুন্দর ছন্দ দিয়ে মনে রাখতে পারো। কি দেখো, তুমি যদি মনে রাখো আবদ্ধ, আবদ্ধ, আবদ্ধ কি ডোবা, ডোবাটা কেমন, আবদ্ধ মানে চারি সাইডে ঢাকা একটা ডোবা। আ দিয়ে মনে রাখবা আয়ন বিনিময়। আবার দেখো ব দিয়ে দেখো এখানে কি আছে, ব্যাপন প্রক্রিয়া। আর ডোবা দিয়ে মনে রাখবা ডোনান সাম্যাবস্থা। আর ব দিয়ে মনে রাখবা ব্যাপক প্রবাহ বা ম্যাসিভ ফ্লো। তাহলে এই চারটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি নিষ্ক্রিয় পরিশোষণ আজীবন মনে থাকবে। এবার দেখো ব্যাপন প্রক্রিয়া কে মতবাদ দেয়, আয়ন বিনিময় কে দেয়। দেখো আয়ন যেটা বিনিময় শব্দটি আছে, দেখো ইলিশ নিয়ে একটা গন্ডগোল হচ্ছে আমাদের, কাদের সাথে, ভারতের সাথে, তাই না? তাহলে দেখো বিনিময় শব্দটি মনে রাখলে মনে করো ভারতের নাম চলে আসবে। দেখো পান্ডে, সিনহা, ডেভলিন, এগুলো কিন্তু সব ক্রিকেট খেলোয়াড়ের নাম, তাই না? তাহলে দেখো এই বিনিময় শব্দটি থাকলে তুমি এই তিনটা নাম দিয়ে দিবা। ডোনান সাম্যাবস্থা, দেখো বিজ্ঞানী ডোনান এটা দেন। এবং ব্যাপক প্রবাহ, এটার ক্ষেত্রে দেখো হিলমো আর ক্যারামেন। হিলমো মানে কি, পাহাড়, তাহলে পাহাড় দিয়ে তুমি যখন নিচে নামবা তাহলে ব্যাপক জোরে নামবা, শেষ। এবার দেখো ব্যাপন, ব্যাপন মানে মনে রাখবা বাপ, তোমার মেডিকেলে পড়াচ্ছে বা মেডিকেলের স্বপ্ন দিয়ে পড়াচ্ছে, তার মানে অনেক আশা আছে, হোপ, হোপ মানে কি আশা। তাহলে দেখো ব্যাপন মানে কি বাপ, বাপ অনেক আশা নিয়ে তোমাকে মেডিকেল ভর্তির জন্য প্রিপারেশন নেওয়াচ্ছে, 20-30 হাজার টাকা দিয়ে কোচিং এ ভর্তি করাইছে, দেখো। আর এগুলো তুমি অটোমেটিক মনে থাকবে। দেখো প্রোটন প আছে, আবার দেখো এখানে পেটার আছে, শেষ। এবার দেখো লেসিথিন, হ্যাঁ এ দেখো এখানে আছে বি বেনেট আর ক্লার্ক, এটা আছে বোন
লেস মানে তার কোনো বোন নেই, হ্যাঁ। বোনলেস মানে কি, তার মেরুদণ্ডহীন, শেষ। দেখো আয়ন, এটা দিয়ে তোমার এমনি মনে থাকবে। এবার আমরা কিছু অ্যান্সার করি। দেখো লুকোলো দিয়ে মনে রাখছো, ইমরান, ইমরান ক্লাস দেখতেছো, আমার স্টুডেন্ট, খুব ভালো। তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, তারা একটু কমেন্ট করো তো যে ভাই আমি মেডিকেল প্রিপারেশন নিতে যাচ্ছি। এবং যারা যারা এমসিকিউ সলভের জন্য বই খুঁজতেছো, তারা হচ্ছে এই জয়গুলি যে বইটা তোমরা দেখতে পাচ্ছ না, মেডিবায়োলজি, এখানে অনুশীলনের প্রশ্ন, এখানে তোমার অধ্যায় ভিত্তিক প্রশ্ন, এখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন, এখানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, ডেন্টাল প্রশ্ন, সব গুছানো হইতে দেওয়া আছে এবং ব্যাখ্যা সহকারে। সো তোমরা যদি প্রশ্ন নিয়ে ভাবো যে কোন বইটা ফলো করব, তোমরা এই বইটা ফলো করতে পারো, বাজার থেকে কিনে নিতে পারো। বলো তো কোনটি সক্রিয় পরিশোষণের জন্য প্রযোজ্য? রাজশাহী বোর্ড 23 সালে আসছে এটা, বলো। ডোনান সাম্যাবস্থা নাকি হচ্ছে ব্যাপন মতবাদ, না লুন্ডেগড়, না ব্যাপক প্রবাহ মতবাদ? একটু আগে বললাম আবদ্ধ ডোবা, তাহলে এটা কোনটা অ্যান্সার হবে বলো তো? কেমন পারো? একটু শেয়ার করে দাও, হ্যাঁ। 3SC ইমু, 3S কোনটি সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে প্রযোজ্য বলো? ডোনান সাম্যাবস্থা, দেখো তুমি আবদ্ধ ডোবা, আবার মনে রাখো আবদ্ধ, আবদ্ধ ডোবা, এটা দিয়ে মনে রাখো। ডোবা মানে কি ডোনান, তাহলে এটা দেখো বাদ, এখানে কিন্তু সক্রিয় বলতেছে, আর আমরা কিন্তু এটা নিষ্ক্রিয়র জন্য শিখছিলাম, মনে আছে? আবদ্ধ ডোবা মানে কি ডোনান, তাহলে এটা বাদ, কারণ এটা নিষ্ক্রিয় পরিশোষণের সূত্র, তাই না? তাহলে আ মানে কি আয়ন, মানে এটা তোমার অপশনই নাই। আর ব মানে কি ব্যাপক প্রবাহ, এ দেখো ব্যাপক প্রবাহ আছে। আর এই বতে দেখো ব্যাপন মতবাদ, এটাও আছে। তাহলে নেই কোনটা? এই লুপোলে, এইটা নেই, এইটা নাই কোনতে, দেখছো? তাহলে সি অ্যান্সার হবে। যারা যারা সি অ্যান্সার দিছো তারা তারা সঠিক। শাবনুর রহমান, আক্তারুজ্জামান, ফারহানা জারিন, তোমরা সবাই রাইট অ্যান্সার করছো, থ্যাংক ইউ। তোমরা, তোমাদের কলেজ কোনটা একটু জানাও তো। আমার কলেজ কোনটা জানো? আমার কলেজের রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ। আমি ওইখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে, আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় মার্ক হয় হচ্ছে 82.25 এবং পজিশন আছে হচ্ছে 94তম, বুঝছো? তাহলে দেখো আমরা এই এমসি গুলো পারলাম। এইখান থেকে এগুলো আমরা ম্যাক্সিমাম পড়েছি ঘাসের জন্য সিলিকন, ঘাসের জন্য কি সিলিকন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, দেখবো পরীক্ষা এসে গেছে তখন আমার কথা মনে পড়বে। C4 দেখো, C4 সোডিয়াম, C4 সোডিয়াম, ওই দেখো জলজ উদ্ভিদ মানে কলমি শাক তা সারা দেহ দিয়ে পানি শোষণ করে নাই, তাই দেখো সর্বাঙ্গ, এটা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লবণ পরিশোষণ করবে কি হিসেবে? আয়ন হিসেবে, এটা পড়েছি। ক্যালসিয়াম সালফেট আর পটাশিয়াম নাইট্রেট, এটা সর্বাপেক্ষা দ্রুত গতি, সর্বাপেক্ষা মন্থর গতি, বাট পরীক্ষায় খেয়াল রেখো কোনটি ক্যাটায়ন বলতেছে, কোনটা অ্যানায়ন বলতেছে। তুমি দেখো এই দুইটা হচ্ছে ক্যাটায়ন আর এই দুইটা দেখো অ্যানায়ন। সো খুব খুব খেয়াল রাখতে হবে পরীক্ষার প্রশ্নে, এটা কিন্তু ভুল হবে। দেখো পাতার কিনারায়, ধরো আমি একটা পাতা আঁকলাম, এই পাতার যে কিনারা আছে, এই কিনারা বরাবর শুকায় যায় পাতা, এই প্রক্রিয়ার নাম কি ভাই? কমেন্ট করো তো, এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে নেক্রোটিক অঞ্চল। দেখো নেক্রোটিক, নেক্রোসিস থেকে আসছে এটা, হ্যাঁ। নেক্রোসিস মানে কি টিস্যু মারা যাওয়া, তা পাতার কিনারাও মারা গেলে শুকায় যাবে না, সেটার ক্ষেত্রে বলছে। আর প্ল্যান্ট ফিজিওলজি জনক তো তোমরা জানোই। আচ্ছা বলো তো এইটার এমসি কি হবে? চারের কোনটি হবে? নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যাবে? বলো তো, ফসফরাস, জিঙ্ক, ক্যালসিয়াম নাকি লৌহ? বলো তো, এটা কে আনসার করতে পারবা? বা কিশোরগঞ্জ ডিগ্রি কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ভেরি গুড। ফুলবাড়িয়া অনেক জায়গার নাম আছে। ইমু 4C, আচ্ছা দেখি আর কি অ্যান্সার করো। তুমি একটু শেয়ার দিয়ে বলো তো ভাই, আমি শেয়ার দিয়েছি। মেডিকেলের স্বপ্ন, হ্যাঁ, ম্যাক্সিমাম জনের থাকবে, কারণ প্রায় 1.5 লাখের মতো স্টুডেন্ট পরীক্ষা দেবে, ওখান থেকে নেবে কয়েকজন? 5,000 জন। এবার তোমার সরকারি মেডিকেলে আছে তোমার মনে করো 36-37টা, এবার সেগুলো ডিস্ট্রিবিউশন করতে গিয়ে দেখবা যারা যারা প্রথম থেকে মনোযোগ ছিল তারাই দেখবে চান্স পাবে। এই 3 মাসে মনে করো খুব একটা যে আহামরি তুমি উল্টায় ফেলবে এমনটা না, যারা ছোটবেলায় থেকে পরিশ্রম করে করে আসছে, রেগুলার ক্লাস করছে, রেগুলার নোট করছে, রেগুলার মনে করো পরিশ্রম করছে, তারাই সফল হবে। তাহলে পাতার ফুল ঝরে যায়, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আমার আগের সালে আসছিল 21-22 সেশনে। তাহলে এটা কি অ্যান্সার হবে বলো তো? জান্নাত, তোমরা সবাই ক্লাসে থাকো, একটু ক্লাসগুলো হ্যাঁ অ্যান্সার করো, আমি যা যা বলতেছি। এইগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি কালেক্ট করে নিয়ে আসছি, স্লাইড কিন্তু আমি বানাইছি, বুঝছো? তাহলে এখানে কি অ্যান্সার হবে? ফসফরাসের কারণে
কি হয়, ফলমূল ঝরে যায়। এটা বলো তো উদ্ভিদের দ্বারা কোন অ্যানায়নটি, দেখো এখানে অ্যানায়ন বলছে, নট ক্যাটায়ন। অ্যানায়ন মানে কি নেগেটিভ চার্জ, তাই না, সবচেয়ে দ্রুত গতিতে শোষণ হবে। বলো তো এটা কি অ্যান্সার করতে পারবা? পাঁচের কি হবে বলো তো, দ্রুত কমেন্ট করো। পাঁচের কি হবে বলো তো? নাইট্রেট, বাইকার্বনেট, সালফেট না? এটা কোনটা অ্যান্সার হবে বলো? একটু শেয়ার দাও ক্লাসটা। কোন অ্যানায়নটি সবথেকে দ্রুত শোষিত হবে বলো? এটা ইজি। হ্যাঁ, আমি বলছিলাম পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। হ্যাঁ, তাহলে নাইট্রেট এখানে কি বলতেছি দেখো, অ্যানায়ন, তার মানে নেগেটিভ চার্জকে খুঁজতে হবে। তো এখন নেগেটিভ চার্জকে খুঁজে ফেলাইছি, তাহলে এটা হবে কোনটার অ্যান্সার? এ। এ অ্যান্সার হবে। যারা যে এ দিছো তারা তারা রাইট। এটা হচ্ছে মাফি দিছো এ, জান্নাত, মোহাম্মদ মিজান সরকার, তোমাদের হয়েছে। কেউ ভুল করতেছো না কেন? কি সহজ এমসিকিউ হয়ে গেছে নাকি এটা? বলো এবার এইটা বলো তো, ঘাসের জন্য উপকারী মৌল কি হবে? এটা তো পারবা, দ্রুত অ্যান্সার করো। 6 এর কি হবে? 6 এর ঘাসের জন্য হবে সিলিকন, এটা পড়াইছি। তোমরা কমেন্ট করতে থাকো, আমি পরে পড়তেছি তোমাদের নাম। বলো নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ কোনটি? এখানে নিষ্ক্রিয় মানে আবদ্ধ ডোবা দিয়ে মনে রাখবা, আবদ্ধ ডোবা, এটা দিয়ে মনে রাখাইছে না। লুন্ডেগার্ড তো সক্রিয় পরিশোষণ মতবাদ, তাহলে এটা হবে না। লেসিথিন, এটা বলো তো লেসিথিন হবে না। দেখো প্রোটিন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট না। এই যে আবদ্ধ ডোবা, এটা আমি বলছি না, আবদ্ধ ডোবা, আবদ্ধ ডোবা। এই যে ডোতে কি আছে দেখো, ডোনান্ট সাম্যাবস্থা, তাহলে নিষ্ক্রিয় হবে এইটা, এই যে ডি হবে অ্যান্সার। 6C 7D বলতেছো ইমো, মাফি ডি, থ্যাংক ইউ, তোমাদের হয়েছে। এরপরেরটা বলো তো, কোন মৌলটি ক্লোরোফিল সৃষ্টির জন্য খুবই খুবই কার্যকরী বলো তো? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বলো তো। 6 সি, এখন 6, একটু দ্রুত কমেন্ট করতে হবে। হ্যাঁ বলো তো। মোহাম্মদ বলতেছো বি, ক্লোরোফিল সৃষ্টি হবে। ক্লোরোফিলের সংকেত জানো? এই দেখো ক্লোরোফিল সংকেত আমি যদি আঁকাই C55 H72 Mg, এটা হচ্ছে তোমার ক্লোরোফিলের সংকেত, দেখিছো? তাহলে এইখানে ক্লোরোফিলটা তৈরি হতে গেলে, আর এখানে একটা অক্সিজেন দেওয়া হয়নি, অক্সিজেন 5 mg, এটা হচ্ছে ক্লোরোফিলের সংকেত। হ্যাঁ, তাহলে দেখো ক্লোরোফিলের সংকেত লেখার সময় ম্যাগনেসিয়াম আয়নটা আসতে হচ্ছে, তাহলে এই 8 এর হবে কি ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম কি আমাদের হাড়ের ক্ষয় প্রতিরোধ করে, সোডিয়াম কি ঘাসের জন্য সিলিকন মৌল, আর পটাশিয়াম কি জিনিস কাজ করে বলতো? পটাশিয়াম আমাদের হৃদক্রিয়া বন্ধ করে দিতে পারে, পটাশিয়াম আয়নটা। এবং ডাবের পানিতে কোন আয়নটি বেশি থাকে বলো তো? ডাবের পানিতে কোন আয়ন? এবার বলো তো 9 এর এমসিকিউ কি হবে? স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য মৌলিক উপাদান কয়টা? স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য, এটা একদম ইজি এমসিকিউ। বলো তো 8 এর এ। হ্যাঁ তুমি রাইট। বলো তো এখানে হবে 17টা মৌল আমাদের কিন্তু দরকার হয়, এটাকে বলা হয় উদ্ভিদের বাঁচার জন্য যুদ্ধ করতে হয় 17টি মৌল গ্রহণ করার জন্য। আচ্ছা এখন বলো তো 10 এর কি হবে? 10 এর কোন এমসিকিউটা হবে? আমরা আজকে পড়াচ্ছি কিন্তু উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্লান্ট ফিজিওলজি। এখন দেখো ডি মানে কি নাই করে দেওয়া। কোন শব্দের প্রথমে যদি ডি, ডিস, এ, এন, রেগুলার, ইরেগুলার, সিউডো, এই সকল শব্দগুলো যদি কোনো শব্দের প্রথমে বসে তাহলে সেগুলোকে নেগেটিভ শব্দ বোঝায়। দেখো ডি মানে কি নাই করে দেবে বা নট। হ্যাঁ, আর প্লাজমা মানে হচ্ছে প্লাজমা মানে প্লাজম, সাইটোপ্লাজম পড়েছো না ওইটা। লাইসিস মানে কি ভাঙন, তাহলে দেখো সাইটোপ্লাজমটা কি করে দেবে? ভাঙন করে দেবে, মানে ভেঙে ফেলবে। তাহলে ডি প্লাজমোলাইসিস সংঘটিত হবে কোন প্রক্রিয়ায়? ধরো তোমার পেটের ভিতরে যদি আমি বেশি বেশি করে পানি ঢুকাই দিই তাহলে কি হয়ে যাবে? তোমার পেট ফেটে যাবে বা প্লাজমোলাইসিস হয়ে যাবে। সেই কাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ এবং ওয়ার্ড ভাঙনের মাধ্যমে অ্যান্সার করা যায়। বলো তো কি হবে? অবিশ্রবণ, ব্যাপন, সালোক সংশ্লেষণ না শ্বসন? কোন প্রক্রিয়ায় পানির সাথে আলোচনা করা আছে? পানি,
তাই তো প্লাজমোলাইসিস হবে, কোষটা ফুলে যাবে, ফুলে গিয়ে সোয়েল হয়ে ফেটে যাবে, তাই না? তাহলে এমসিকিউ কিন্তু কথা বলতেছে নিজেই যে আমার এইটা অ্যান্সার হয় না। 9C 10-এর সি কি হবে বলো, 10-এর কি হবে বলো, 10-এর কি হবে? 17টা ভাই, হ্যাঁ তোমার হয়েছে। জান্নাত বলো তো, ইমো 10-এর কি হবে বলো তো পাফি, যারা ক্লাস দেখতেছো তারা একটু বলো তো। মুজাম্মেল মিজান সরকার বলো তো। তাহলে দেখো অবিশ্রবণ প্রক্রিয়া কিন্তু পানির সাথে আলোচনা করা আছে, তাহলে 10-এর হবে এ। বাকিগুলো কিন্তু কোনো পানির সাথে আলোচনা নাই, ব্যাপন কিন্তু যে কোনো মাধ্যমে হয় সেটা ঠিক আছে। এবার এটা অ্যান্সার করো তো, যে কোন দুটি আয়ন দ্রুত গতিতে শোষিত হয়। দেখো এখানে আয়ন বলতেছে দ্রুত গতিতে শোষিত হবে। আমি মনে রাখছিলাম যে পটাশিয়াম নাইট্রেট দিয়ে মনে রাখবা, আর এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট। এইটা হচ্ছে মন্থর গতি, উপরেরটা হচ্ছে দ্রুত গতি। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো? পটাশিয়াম নাইট্রেট। দেখো বি, দেখি তো কারা কারা অ্যান্সার দিছো। 11 বি হবে অ্যান্সার বলো তো। নাইট্রোজেন ফিক্সিং লিগিউম উদ্ভিদের জন্য কোন মৌলটি অত্যাবশ্যক মানে অতি জরুরি, এটা অ্যান্সার করো তো। 10-এর এ তোমার হয়েছে বলো তো। 12 11 বি, হ্যাঁ ঠিক আছে জান্নাত। এটা কি হবে বলো তো? নাইট্রোজেন ফিক্সিং। দেখো নাইট্রোজেন একটা মৌল যেটা পরিবেশে কত শতাংশ থাকে বলো তো? কত শতাংশ থাকে? 78.15% থাকে। হ্যাঁ, তাহলে সব থেকে বায়ুমণ্ডলে বেশি পরিমাণ যে গ্যাসটা থাকে তার নাম নাইট্রোজেন। আর এই নাইট্রোজেন আমাদের জন্য কি কি উপকার করে বলো তো? এটা আমাদের ইউরিয়া সার তৈরি করে। বলো তো ইউরিয়া সারের সংকেত কি? CH NH2CO NH2, এইটা হচ্ছে তোমার ইউরিয়া সারের সংকেত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখন এই ইউরিয়া সারটা তৈরি করে কিভাবে জানো? আমাদের যে এই যে মেঘ থাকে, মেঘ থেকে কিন্তু বজ্রপাত সৃষ্টি হয়, তাই না? এই বজ্রপাতের জন্য যে বজ্রপাতটা হয় সেই বজ্রপাতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় বা হিট তৈরি হয়। এই হিটে তোমার হচ্ছে 30,000 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা তৈরি হয়, তাই না? এবারে নাইট্রোজেনটা কি হয়, নাইট্রোজেনের যে ট্রিপল বন্ধন থাকে ওই ট্রিপল বন্ধনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে তোমার এই নাইট্রোজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তোমার এই ইউরিয়া গ্যাস তৈরি করে ফেলায়। আর ইউরিয়া আমাদের সবুজায়ন করতে সহায়তা করে, অর্থাৎ তোমার যে ভূমি, যে তোমার ধান গাছ, এইগুলো তোমার সবুজময় হয়ে যায়। তাহলে আল্লাহর কি সৃষ্টি দেখো, একটা বজ্রপাতের কারণে কি হয়ে যায়? সবুজময় হয়ে যায় এবং ফসল ভালো হয়। তাহলে বজ্রপাতেরও উপকার আছে। তাহলে তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবা, এই বলতো বজ্রপাতের কি উপকার? শুধু কি মানুষ মারার কাজ, নাকি আমাদের খাদ্য যোগানের ক্ষেত্রেও বজ্রপাতের ভূমিকা আছে? দেখছো কত সুন্দর না? কোবাল্ট। আচ্ছা, তাহলে দেখো নাইট্রোজেন ফিক্সিং করবে মানে কি জানো? এই মনে করো ধান গাছ, এই হচ্ছে তোমার মাটি, ধান গাছের এই যে শিকড় আছে, এই হচ্ছে ধান গাছ মনে করো। তো এই মাটিতে নাইট্রোজেনটা বেশি পরিমাণ যুক্ত করবে। লিগিউম মানে এখানে এখানে গুটি গুটি মায় আছে, এই গুটির সাথে নাইট্রোজেনটাকে আবদ্ধ করে ফেলবে। এইটা করার জন্য এখানে একটা মৌলের উপাদান, সেটা হচ্ছে কোবাল্ট। তো মাফি কিন্তু অলরেডি রাইট অ্যান্সার দিয়ে ফেলছো, এবং 12-এর এ জান্নাতও কিন্তু রাইট অ্যান্সার দিছো, কোবাল্ট হবে এখানকার অ্যান্সার। তাহলে বজ্রপাত সম্পর্কে কিন্তু অনেক কিছু একটা ধারণা পেয়ে গেলে তোমরা, দেখছো? দেখো পত্ররন্ধ্রের মাধ্যমে কতটুকু প্রস্বেদন হয়? 95%। লেন্টিকুলার মাধ্যমে 1, আর ত্বকীয় মানে হচ্ছে ত্বকীয় দিয়ে মনে রাখবা 3। হ্যাঁ, তো 3 কিসের ভিতরে পড়ে? 2 থেকে 5-এর ভিতরে পড়ে 3। হ্যাঁ, এবার দেখো পত্ররন্ধ্রীয় 95 শেষ। পাতার সংখ্যার ভিতরে এই কাহিনীগুলো একটু তোমাদের পড়া লাগবে, রিডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছকের ভিতরে এইগুলো ছক খুবই খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল ভর্তি পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসবে। এখান থেকে তুমি বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে দেখো প্রতি বর্গ সেন্টিমিটারে 10,000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকবে, এবং কখন? সকালবেলায় দেখো সব থেকে বেশি পরিমাণ পত্ররন্ধ্র খুলে যায়, রাত্রে বন্ধ হয়ে যায়, অন্যান্য সময় আংশিক খোলা থাকে। এইটুকু জানলে এনাফ। পত্ররন্ধ্র খোলা হওয়ার জন্য কিছু মতবাদ আছে, এই মতবাদগুলোর ক্ষেত্রে শুধু নামগুলো মনে রাখবা। এবং দেখো ভনমহলের পরে লাস্টের অক্ষর কি? এল দিয়ে শুরু, এল দিয়ে শেষ, তাহলে এল দিয়ে আবার শুরু। লয়েডস, এখানে এস কাটাবা, এস দিয়ে সাইরি। এরকম করে করে এটা সুন্দর করে মনে রাখার চেষ্টা করবা যে কে কোন মতবাদ দেন। হ্যাঁ, এখন বলো তো কোন আলোতে পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত হয়? বেশি পরিমাণ পত্ররন্ধ্র খুলে যায় কোন আলোর প্রভাবে বলো তো?
কোন আলো পাতায় পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? নীল, লাল, হলুদ না বেগুনি? বলো তো। এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। 14 অনেকে অ্যান্সার দিছো, ইমু অ্যান্সার দিছো, বলো তো। এমসিকিউটা কিন্তু আসবে পরীক্ষায়। নীল ভাই, অনেকে বলতেছে নীল। আচ্ছা 10-এর এ, হ্যাঁ নীল হবে এখানকার অ্যান্সার। আর বলো তো পাতায় কত শতাংশ পানি প্রস্রোদন হয়ে যায়, প্রস্রোদনের মাধ্যমে বের হয়ে যায়? কত পার্সেন্ট পানি পাতার মাধ্যমে বের হয়ে যায় বলতে পারবা? শোষিত পানির কত শতাংশ প্রস্রোদনের মাধ্যমে বের হয়ে যায় পাতার মাধ্যমে? ও এখানে কোনো পাতার মাধ্যমে বলে নাই, বলছে কত শতাংশ পানি প্রস্রোদনের মাধ্যমে বের হয়ে যায়, মানে টোটাল পানি কতটা বের হয়ে যায়। এটা বলো তো 14 বি। 15 কি হবে বলো তো, একটু মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে। জান্নাত, মাফি, ইমু, খাদিজা আক্তার। বলো তো একটু। তাহলে 99% পানি প্রস্রোদনের মাধ্যমে বের হয়ে যায়। তারপরে দেখো কলয়েড জাতীয় পদার্থ কি কি বলো তো আমাদের? কলয়েড জাতীয় পদার্থ মনে করো কাঠ, জেলাটিন, সেলুলোজ, হ্যাঁ সেলুলোজ, এইগুলো হচ্ছে তোমার কি, আবার হচ্ছে প্রোটিন, এইগুলো হচ্ছে তোমার কলয়েড জাতীয় পদার্থ। তো এইগুলো হচ্ছে পানি শোষণ করে নেয়। এরা এই সকল পদার্থগুলো কি করে জানো, পানির কাছে পাইলেই পানিগুলাকে শোষণ করে নেবে। এই সকল শুষ্ক পদার্থগুলা তরল পানির আকর্ষণ পেলেই সে ফুলে ফেপে ওঠে। যেমন একটা কাঠকে তুমি যদি পানিতে ডুবাই রাখো তাহলে দেখবে কাঠের ভিতরে পানি ঢুকে গেছে। তাহলে এইটাকে বলা হয় ইমবাইবিশন। সি হবে কিন্তু অ্যান্সার। তাহলে ইমবাইব মানে কি? ড্রিঙ্ক। ইমবাইব শব্দের অর্থ কি জানো? ড্রিঙ্ক করা বা পান করা। DRINK, ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। তাহলে সে পানিগুলো নিজের ভিতরে শুষে নেবে, এটাকে বলা হয় পান করা। হ্যাঁ, আর প্লাজমোলাইসিস মানে কি? প্লাজমা ভেঙে যাবে, তাই না, বা প্লাজম ভেঙে যাবে। কোনটির ঘনত্ব স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে পত্ররন্ধ্র অফ হয়ে যায়? পত্ররন্ধ্র কেমন? এই যে অর্ধচন্দ্রাকৃতি দুইটা পত্ররন্ধ্র কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। বলো তো। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি পেলে নাকি পটাশিয়াম না হাইড্রোজেন? ওই পানি। বলো তো। 17 বি অক্সিজেন। দেখো আমি তোমাদের একটা জিনিস বলে দিই, একটা জিনিস শর্টকাটে মনে রাখবা, পিএইচ যদি কমে যায় তাহলে অফ হয়ে যাবে। পিএইচ যদি কমে যায় অফ হয়ে যাবে, কারণ অ্যাসিড ধর্ম যদি বৃদ্ধি পায় তাহলে অফ হয়ে যাবে। বলো তো। তাহলে এবার বলো তো। আর পিএইচ যদি বেড়ে যায় তাহলে খুলে যাবে পত্ররন্ধ্র। পিএইচ যদি বেড়ে যায় তাহলে পত্ররন্ধ্র খুলবে। তাহলে কোনটা অ্যান্সার হবে? একদম শর্টকাট। বলো তো। পিএইচ কমলে পত্ররন্ধ্র অফ। তাহলে এখানে পিএইচ কমবে কোনটা দিয়ে বলো তো। একটু ফ্রেন্ডদের কাছে একটু মেনশন করে দাও। জাকারিয়া হুসাইন, খাদিজা আক্তার। 17A। হ্যাঁ, যেহেতু পিএইচ কমবে তারপরে কার্বন ডাইঅক্সাইড কেটে অ্যাসিড ধর্ম না, তাহলে পত্ররন্ধ্র কখন অফ হয়ে যাবে? দেখো তো, বন্ধ হয়ে যায় বলতেছে ওখানে। স্টোমাটা মানে পত্ররন্ধ্র। তাহলে এটা পারছো সবাই, দু একজন ভুল করছো। আচ্ছা একটু শেয়ার দিয়ে দিও বন্ধুদের কাছে, হ্যাঁ। আর একটু তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে না, ওখানে দিতে পারো যদি ক্লাসটা ভালো লেগে থাকে। মোট পত্ররন্ধ্র দিয়ে দেখো স্টোমাটাল প্রচ্ছেদন। স্টোমাটাল মানে কি? পত্ররন্ধ্র কিন্তু, তাই না? এই দেখো স্টোমা শব্দটি এসেছে। এই যে স্টোমোডিয়াম পড়েছো, স্টোমাটা পড়েছো, হাইপোস্টোম পড়েছো, সবার শেষে স্টোম 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 আছে। স্টোম মানে কি জানো? ছিদ্রপদ বা মুখছিদ্র। যেমন হাইড্রার ক্ষেত্রে পাবা হাইপোস্টোম। হাইপো মানে নিচ, হাইড্রার মুখ ছিদ্রটা নিচের দিকে থাকে, তাই এটার নাম বলা তোমার হাইপোস্টোম। তাহলে পত্ররন্ধ্র দিয়ে কত শতাংশ প্রচ্ছেদন ঘটে বলো তো? প্রচ্ছেদনকে একটা নেসেসারি ইভিল বলা হয়। নেসেসারি ইভিল, এটা কোন বিজ্ঞানী বলেন? এবং প্রচ্ছেদন উদ্ভিদের ক্ষেত্রে একটা উপকার। বলো তো কি উপকার হয় আমাদের প্রচ্ছেদন দিয়ে? অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয় একটা উদ্ভিদ। আমরা যেরকম হিসু করি পুরো এরকম হিসু করে, বুঝছো, পাতা দিয়ে। আচ্ছা যাই হোক, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো, হ্যাঁ। কার্টিস, নুসরাত জাহান, ভেরি গুড। এটা কিন্তু এসএসসি লেভেলও ছিল। তোমরা যারা পাচ্ছিস না মনে করবো তোমার বায়োলজি শেষ তোমার লাইফ থেকে। হ্যাঁ, একটু মনে রাখতে হবে বায়োলজি। দেখো আমি তোমার মানে এমসিকিউ গুলো যখন সলভ করাচ্ছি তখন কিন্তু ওয়ার্ডের দিকে গুরুত্ব দিচ্ছি। ওয়ার্ড ভাঙন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়।
তুমি একটা এমসিকিউ দেখলেই বলতে পারবা যে এটার অ্যান্সার এইটাই, এর বাইরে কোনো হইতে পারবে না। যেমন প্লাজমোলাইসিস দিয়ে বুঝাইছি, আর অনেক কিন্তু স্টোমাটা, আর কোথায় কোথায় স্টোম আছে, এরকম রিলেট করে পড়াশোনা করলে বায়োলজিটা মনে করবা ম্যাথের মতো লজিক্যাল। বুঝতে পেরেছো? তাহলে কত ভাগ হবে? 90 ভাগ। আমাদের কিন্তু একটু আগে পড়লাম 95 থেকে 97%। তার মানে তোমার এখানে যদি ওইগুলো অপশন নাই, তাহলে কোনটা অ্যান্সার হবে? এটাই। বলো তো, কোন তাপমাত্রায় উদ্ভিদের বৃদ্ধির হার সর্বাধিক পরিমাণ হবে? উদ্ভিদ বৃদ্ধি পাবে কোন তাপমাত্রায়? বলো তো। বিথি আক্তার, কাজী জয়নুল ইসলাম, কার্টিস বলেন, মাফি, নুসরাত, থ্যাংক ইউ। একটু আমার সাথে ক্লাসে অ্যাক্টিভ থাকো। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো মেডিকেল অ্যাডমিশন বিষয়ক, যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। আর যারা এমসিকিউ নিয়ে ভাবতেছো, তারা বাজার থেকে এটা সংগ্রহ করে ধুমাধাম পড়া চালায় দাও এবং প্র্যাকটিস করতে থাকো। একটা এমসিকিউ বাদ দিও না। দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে যখন প্রশ্ন অ্যানালাইসিস হবে, তখন দেখবা এই জয়কলেই বই একদম পেজ সহ ভিডিও, মানে তোমাকে ছবি দেখাবে যে এতটা দেখো কমন আসছে। আসলে এটা তুমি যে একেবারে যে মার্কেটিংটা খুব যে খারাপ এমনটা না, কিন্তু তোমায় একদম দেখাই দিবে যে এমসি গুলো কমন আসছে। কারণ যখন একটা টিচার যখন প্রশ্ন করতে বসে, তখন সব সে নিজের মাথা থেকে আসে না। সে বিভিন্ন সালের প্রশ্ন দেখবে, সে বিভিন্ন কলেজের প্রশ্ন দেখবে, বিভিন্ন জায়গার প্রশ্ন দেখে তারপর একটা সিদ্ধান্ত নেবে এই প্রশ্নটা এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় দেওয়া উচিত। এই কারণেই কমন পাওয়া যায়, এর বাইরের কমন পাওয়া যায় না। বুঝতে পেরেছো? তাহলে কোন তাপমাত্রায় বৃদ্ধি হবে? এই দেখো, এই তাপমাত্রা তো কোনোদিন বৃদ্ধি হবে না, কারণ একদম ফ্রিজিং এলাকা। এটা হচ্ছে 40-এর উপরে, তাও হবে না। 50-এর উপরে, তাও হবে না। এটা হচ্ছে আদর্শ তাপমাত্রা, যেটা আমাদের কক্ষ তাপমাত্রার সাথে সমতুল্য, তাই না? তোমাদের অ্যাডমিশন বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে করতে পারো যে ভাই এই প্রবলেম। হ্যাঁ, আমার পরিচয় কি জানো? আমি ঢাকা মেডিকেলে পড়াশোনা করতেছি। আচ্ছা দেখো, কোন ক্ষেত্রে প্রস্তুতনের হার বেশি হবে? প্রস্তুতন মানে কি? এই হচ্ছে উদ্ভিদের পাতা, এই পাতা দিয়ে পানিগুলো বায়ুমণ্ডলে নির্গত হবে, তাই না? এই মনে করো উদ্ভিদ। তাহলে দেখো, পানি যদি এখানে বেশি পরিমাণ থাকে, এই স্ট্রো যদি বায়ুমণ্ডলে বেশি থাকে, তাহলে কি এখান থেকে পানি আসার কোনো প্রশ্ন আসে না? তার মানে প্রস্তুতনের হার কখন বেশি হবে? দেখো, এটা অ্যান্সার করতে থাকো তোমরা। 20 কি অ্যান্সার হবে? 20 কি অ্যান্সার হবে? তোমরা অ্যান্সার করতে থাকো। হ্যাঁ ফারহান, বলো ফারহান, আমি শুনতেছি। তোমরা প্রশ্ন করতে পারো, যে কোনো প্রশ্ন, যে ভাই কিভাবে এমসিকিউ ভালো করব, এরকম প্রশ্ন থাকে না? নুসরাত 20 বি দিছে অলরেডি। হ্যাঁ, দেখা যাক তোমার অ্যান্সার সঠিক হয় কিনা। দেখো, আর্দ্রতা বেশি হলে, আর্দ্রতা মানে কি জানো? আর্দ্রতা মানে হচ্ছে ভেজা। তা ভেজবে কি দিয়ে বলো তো? পানি দিয়ে না? তাহলে বায়ুমণ্ডলে যদি বেশি পরিমাণ পানি থাকে, বায়ুমণ্ডলে মানে এখানে যদি বেশি পরিমাণ পানি থাকে, তাহলে সেই পরিবেশটা আর্দ্র বেশি। আর এইখানে যদি বায়ুমণ্ডলের যদি বেশি পরিমাণ থাকে না, যদি বায়ুমণ্ডলে যদি বেশি পরিমাণ জল যদি না থাকে বা পানি যদি না থাকে, তাহলে শুষ্ক এলাকা সেটাকে বলা হয়। তাহলে আর্দ্রতা বেশি মানে কি বায়ুমণ্ডলে পানি বেশি, তাহলে সেইখান থেকে পানি আর দেবে না, তাহলে এটা কিন্তু ভুল। বায়ুচাপ কম হলে, দাঁড়া এটা একটু আসি, তাপমাত্রা কম হলে, তাপমাত্রা যত বেশি হবে এখান থেকে পানিগুলো তত বায়ুমণ্ডলে চলে আসবে, কারণ এখানকার জলীয়বাষ্পগুলো বাষ্পীভূত হবে। আবার বায়ু প্রবাহ কম হইলে, দেখো বায়ু প্রবাহ থাকলে পাতাগুলো নড়লে প্রস্ফুটন হয় বেশি। কিন্তু বায়ুচাপ কমলে, মানে এখানে তোমার বায়ুচাপ কমে গেছে, তাহলে এখানে কিন্তু বায়ুগুলো বা পানিগুলো কিন্তু তখন বায়ুমণ্ডলে আসবে। তাহলে বি অ্যান্সার হবে, রাইট অ্যান্সার বি। 100% বি হবে, একজন লিখেছে, জাকারিয়া হুসাইন, থ্যাংক ইউ। এত কনফিডেন্স তোমার? তুমি কোন ব্যাচের বলো তো? কে কোন ব্যাচের একটু জানাও তো। মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা কারা? যারা 25 ব্যাচ 24 ব্যাচ দেখতেছো তারা একটু দেখাও তো আমার একটু। লুকায়িত পত্ররন্ধ্র কাদের থাকে? মানে ইউজুয়ালি পাতায় তো তোমার পত্ররন্ধ্র থাকে, সেটা অফ থাকবে। লুকায়িত পত্ররন্ধ্র কেন অফ থাকে বলো তো? এটা মরুজ উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। মরুভূমিতে যে সকল উদ্ভিদ জন্মায়, কারণ কি মরুভূমিতে যদি সবসময় রোদ থাকে, তাহলে রোদ থাকলে সে পত্ররন্ধ্র দিয়ে টুকুস করে কি হবে, পানি বা প্রস্ফুটনের প্রক্রিয়ায় বের করে দিবে। তাহলে উদ্ভিদটা একসময় প্রস্ফুটন করতে করতে নেত্রিয়ে পড়বে, এরকম ফাইন না? তাহলে দেখো, একটা পাতা যদি পত্ররন্ধ্রগুলো অফ থাকে, তাহলে কিন্তু সে তার বাঁচতে পারবে কেবলমাত্র উদ্ভিদ, সেই সকল উদ্ভিদ যেগুলো মরুভূমিতে জন্মায়, তাই না? তাহলে দেখো, এখানে মনে রাখবে, এখানে করবি অ্যান্সার হবে। হাইড্রিলা শাপলা এগুলো কিন্তু আমাদের এলাকায় জন্মায়, এটা কিন্তু মরুভূমির এলাকার উদ্ভিদ না, শুধুমাত্র করবিটা এটা মরুভূমির উদ্ভিদ। তোমরা একটু মেনশন করে দাও তো 2-4 জন ফ্রেন্ডকে,
জান্নাত, কাজী জাইদুল ইসলাম, শ্রেয়া ইয়াসমিন ফারিয়া, জাকারিয়া, তোমরা যারা ক্লাসগুলো দেখতেছো একটু শেয়ার করে দিও। হ্যাঁ, বলো তো এই করবী উদ্ভিদ ছাড়া লুকায়িত পত্ররন্ধ্র থাকা সত্ত্বেও আর একটা উদ্ভিদ আছে, তার নাম কি? তোমাদের এলাকায় পাওয়া যায় সেই উদ্ভিদটা। লুকায়িত পত্ররন্ধ্র আর কাদের থাকে বলো তো? আচ্ছা, এটা আমরা তারে আরেকটাই যাই সলভ করতে করতে। হ্যাঁ, দেখো এটা আনসার করতে পারো কিনা। মরুজ উদ্ভিদের মরুভূমি থেকে খেজুর গাছ তৈরি হয়। এই খেজুর গাছ থেকে দৈনিক কত লিটার পানি প্রশোধন হয়? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। কত লিটার পানি প্রশোধন প্রক্রিয়া বের করে দেয় একটা। নুরি ইসলাম, এতক্ষণ কইছিলি নুরি? তো না ক্লাস দেখার কথা ছিল। এ দেখো কত লিটার পানি বের করে দেয়। অল্প সময় এমসিকিউ দেখাবো কিভাবে? টাইম কম, এমসিকিউ দেখাইতে হবে বেশি। দেখো 60টা এমসিকিউ থাকবে, কয় মিনিট? 60 মিনিট সময় থাকবে, দেখাইতে হবে কয়টা? 100টা এমসিকিউ। এখন তুমি একটা প্রশ্ন খাতা হাতে নিলা, নিয়ে দেখলে 1 নাম্বার এমসিকিউ, 2 নাম্বার, 3 নাম্বার। তো এমসিকিউটা সবার আগে টোটাল শেষ পর্যন্ত পড়বা, দাড়ি কমা দেখবা আগে। এই নয় না কোনটি নয় এইগুলো তুমি পড়বা অবশ্যই। এবং পড়ার ক্ষেত্রে এমসিকিউটা মনে করো এটা আনসার না, তাহলে একটা ডট চিহ্ন দিবা। যদি তুমি এটা না দাগাও তাহলে ডট চিহ্ন দিয়ে যাবা, যদি দাগাও তাহলে দাগাবা। আর হাত এখানে রাখবা, একটা করে শেষ হবে, একটা করে হাত এখানে রাখবা। একদম এলোমেলো ভাবে তাকাবা না প্রশ্নের দিকে, তাহলে কিন্তু সিরিয়াল মিস্টেক হবে। আর এই সিরিয়াল মিস্টেকের জন্য তুমি মেডিকেল চান্স মিস করবা। এবং গবেষণায় যদি দেখা গেছে, আমার গবেষণায় বুঝছো, যে তুমি যদি পুরো প্রশ্নটা একবার না পড়ো, যেরকম নিচের কোনটি প্লাজমা প্রোটিনের উদাহরণ নয়, এই 9 পর্যন্ত যদি না পড়ো, তাহলে তুমি পরীক্ষার হলে একটা এমসিকিউ ভুল করে আসবা। তো যে কোনো পরীক্ষা হোক না কেন, 100 মার্কের হোক, 50 মার্কের হোক, পুরো প্রশ্নটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। এবং বেশি বেশি কোশ্চেন সলভ করলে তুমি দ্রুত গতিতে কনফিডেন্সের সাথে অ্যান্সার করে আসতে পারবা। শুধু বোর্ড বই সারাদিন পড়ে থাকলে হবে না, বোর্ড বই পড়ে তারপরে কিছু এমসিকিউ সলভ করার জন্য একটা বই দরকার হবে। সেই বইটা তোমার প্র্যাকটিস করা লাগবে বাসায়। সেক্ষেত্রে তুমি এই ক্ষেত্রে এই জয়কলি প্রকাশনের বই পড়তে পারো, বা তোমার বইয়ের তোমার যে টেক্সট বুক আছে ওই লাস্টে যে এমসিকিউ আছে সেগুলো পড়তে পারো। হ্যাঁ, তোমার এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। যত বেশি এমসিকিউ সলভ, তত বেশি তোমার কনফিডেন্স লেভেল বাড়বে, তত তুমি পরীক্ষার হলে কম সময় অ্যান্সার করে আসতে পারবা। অত ভাবাভাবি লাগবে না। অনেক ক্ষেত্রে এনজাইমের নাম মুখস্থ করতে হয় না, তুমি যদি এনজাইমটা হুবহু কমন পড়ে, তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে ডাইরেক্টলি ওটা দাঁড়ায় আসতে পারবা। আচ্ছা, যাই হোক, আর কোনো প্রশ্ন থাকলে বলো। ভাই এমসিকিউ আমি পড়িনি। এমসিকিউ পড়তে হবে, শুধু বোর্ড বই লাইন পড়ে পড়ে একটা মেয়ে চান্স পায়নি গতদিন। হ্যাঁ, আমাকে বললো ভাই যে এরকম সিস্টেম হয়েছে। আচ্ছা দেখো, ফটো সিস্টেমের ক্ষেত্রে আমরা সালোক সংশ্লেষণে চলে আসছি। হ্যাঁ, ফটো সিস্টেমের ক্ষেত্রে দেখো, ফটো সিস্টেম 1। ফটো সিস্টেম বলতে এই যে পাতা আছে না, পাতার একটা অঙ্গাণু আছে, নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট এর ভিতরে কিছু ফটো সিস্টেম থাকে। এই ফটো সিস্টেমের কাজ কি? সেগুলো হচ্ছে তোমার সূর্যের আলো কি লাইট এনার্জি। এই লাইট এনার্জিটা কিসে কনভার্ট করে দিবে? তোমার কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে দিবে। তার জন্য দুইটা সিস্টেম দরকার হয়েছে, একটা হচ্ছে ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। দেখো এই ক্ষেত্রে ক্লোরোফিল অণু কত, এখানে আছে কত ফটো সিস্টেম দরকার হয় 70, ওটার ক্ষেত্রে 680, এটার ক্ষেত্রে সক্রিয় অসক্রিয়তে অংশগ্রহণ করে। এটার ক্ষেত্রে তোমার পানির প্রয়োজন হয় কোনটিতে, কোনটায় পানির প্রয়োজন হয় না। দেখো পানির প্রয়োজন হয় না, কেন হয় না বলো তো? কারণ মনে করো ফটো সিস্টেম 1A আর ফটো সিস্টেম 2A, তো চক্রীয় ফটোফসফোরেশন। দেখো এখানে বলছে যে এই যে ফটো সিস্টেম 1, এটা কিন্তু চক্রীয়তে অংশগ্রহণ করে না, এটা অচক্রীয়তে করে। তাহলে দেখো অচক্রীয় মানে কি? এখান থেকে একটা ইলেকট্রন তৈরি হলো, সেই ইলেকট্রনটা 1 নম্বর ফটো সিস্টেম পাইলো, তারপর 2 নাম্বার, তারপরে সে পুরো সিস্টেমে অংশগ্রহণ করে নিল, সে কিন্তু আর 1 নম্বরে ফিরে আসে নাই। এটা হলো অচক্রীয়। মানে চক্রীয় মানে একটা রাউন্ড দিয়ে সে আগের জায়গায় ইলেকট্রনটা ফিরে আসবে, আর অচক্রীয় মানে সেই ইলেকট্রনটা এখান থেকে তৈরি হবে, গিয়ে এখানে গিয়ে শেষ হবে, সে আর ব্যাক করবে না। তাহলে এই অচক্রীয় ফটো সিস্টেম 1 ভূমিকা রাখে। আর যে হচ্ছে তোমার চক্রীয়, এটা হচ্ছে অচক্রীয় না, এটা হচ্ছে চক্রীয়, মানে সে চক্রাকারে ঘুরে আসতেছে। তাহলে এখানে ফটো সিস্টেম 2 কাজে লাগবে। আর যেটা হচ্ছে অচক্রীয়, সেটা হচ্ছে 1 + 2 ফটো সিস্টেম কাজ করবে। বুঝতে পেরেছো? তার মানে ইলেকট্রন 1 কে দিবে, দেন 2 কে দেবে, দিয়ে কাজে লাগাবে। আর এখানে হচ্ছে 2 দিয়ে ঘুরে আসবে ফটো সিস্টেম দিয়ে। তো এখানে তুমি এটা দেখতে পারো, অচক্রীয় চক্রীয়র ভিতরে পার্থক্য আছে, এগুলো পড়াইতে গেলেই তোমরা এখন
অনেক কাহিনী দরকার, এগুলো পড়াইতে পারবো কিন্তু সময় ওইভাবে নাই। দেখো পানির প্রয়োজন হচ্ছে, হয় না চক্রীয় ফটোফসিলেশনে। তার মানে দেখো এখান থেকে ইলেকট্রনটা আবার আগের জায়গায় চলে আসতেছে, 2 থেকে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয়েছে, আবার 2 ইলেকট্রনটা ফিরে আসছে। তাহলে এই ক্ষেত্রে কেন পানির প্রয়োজন হইল না? কারণ দেখো এইখানে যে পানিটা ভাঙবে, পানিটা ভেঙে কিন্তু একটা ইলেকট্রন তৈরি হবে না। এই পানিটা ভেঙে কি তৈরি হবে বলো তো? একটা ইলেকট্রন, একটা অক্সিজেন, আর এটা হচ্ছে হাইড্রোজেন। এই 3টা জিনিস তৈরি হয় পানি ভাঙনের মাধ্যমে। তো তোমার ইলেকট্রনটা তুমি এখান থেকে ছেড়ে দিছো, দিয়ে আবার এখানে আসছে, তাহলে ইলেকট্রনের কি এখানে ঘাটতি হয়েছে? না। তাহলে এখানে পানির ভাঙার প্রয়োজন নাই। কেন নাই? কারণ এই ইলেকট্রনটা তো দিবে পানি ভাঙনের মাধ্যমে, তো এখানে তো ইলেকট্রনের ঘাটতি পড়েনি চক্রীয়তে, তাই পানির প্রয়োজন হচ্ছে না। দেখছো, কারণ এখানে যদি পানি ভাঙতো তাহলে তো এখানে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে না, তাহলে পানি কেন ভাঙবে? তাই বলতেছে যে চক্রীয়তে পানির প্রয়োজন হবে না। এবং এখানকার যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ হওয়া, তাই দেখো এখানে কোনো বিজারিত হবে না। বুঝতে পেরেছো? তাহলে এখানে কোনো অক্সিজেন উৎপন্ন হবে না, কারণ এখানে পানি ভাঙছে না। পানি না ভাঙলে অক্সিজেনও তৈরি হবে না। তুমি এখানে একটা জিনিস চিন্তা করে দেখো, পানি যদি না ভাঙে তাহলে অক্সিজেন তৈরি হবে না, হাইড্রোজেন দ্বারা বিজারিত হবে না। তাহলে বিজারণ এবং অক্সিজেন দিয়ে তোমার কি অক্সিজেন তৈরির ক্ষমতা এখানে থাকলো না। চক্রীয় মানে কি? ইলেকট্রনটা আবার ঘাটতি পূরণ করলো, ইলেকট্রন হারালো, আবার ইলেকট্রনটা এসে পূরণ করলো। তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে না, তাহলে পানিও ভাঙবে না। কারণ পানি ভাঙবে কেন? ইলেকট্রনটা এখানে যোগান দেবে। তাই এবার এখানে দেখো ফটোসিস্টেম এই অচক্রীয়, অচক্রীয়ের ক্ষেত্রে কি হবে দেখো, ইলেকট্রনটা এসে ছাড়ছে, হ্যাঁ ছেড়ে কোথায় দিচ্ছে? 2 নম্বরকে দিচ্ছে, তারপর মনে করো 1 নম্বরকে দিচ্ছে, দিয়ে এটা আবার অক্সিজেন তৈরি করতে ব্যবহৃত হয়েছে এই ইলেকট্রনটা। তাহলে দেখো ইলেকট্রনটা কিন্তু এখানে ঘাটতি হয়েছে, মানে নেগেটিভ, এখানে নেগেটিভ চিহ্ন দিয়ে বুঝালাম। ইলেকট্রনটা এখানে ঘাটতি হয়েছে, এই ঘাটতি পূরণ করবে কে? এই পানিটা ভাঙবে। পানি ভেঙে কি তৈরি করবে? ইলেকট্রন, হাইড্রোজেন, আবার সে পানি, সরি এখানে একটা হাইড্রোজেন তৈরি করবে, এবং ইলেকট্রন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 3টা জিনিস তৈরি করবে। দেখো এখানে কিন্তু ইলেকট্রনটা ছেড়ে দিয়েছিল, দিয়ে একটা ঘাটতি হয়েছে এখানে ইলেকট্রন, সেই ঘাটতিটা পূরণ করার জন্য পানিটা ভাঙবে। এই দেখো পানিটা ভেঙে গেছে, ভেঙে ইলেকট্রনটা এখানে দিবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কিন্তু পানির প্রয়োজন হবে, এবং এখানে অক্সিজেনও তৈরি হবে, ওইখানে বিজারিত হবে। কেন বিজারিত হবে? ওই যে হাইড্রোজেন, ওই হাইড্রোজেনটা এই এনএডিপির সাথে যুক্ত হয়ে এই এনএডিপি H2 তৈরি করবে। শেষ। আশা করি বুঝতে পেরেছো? তোমরা কি কাহিনীটা বুঝতে পেরেছো? কেন পানি লাগে, কেন পানি লাগে না? আমি খুব দ্রুত বললাম কাহিনীটা। তোমরা যদি একাডেমিক লেভেলের স্টুডেন্ট হইতা তাহলে আমি এই প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু আমি দ্রুত গতিতে বললাম। দেখো অচক্রীয় মানে চক্রাকারে ঘুরবে না। মনে করো আমার কাছে 2 টাকা আছে, আমি সেই টাকাটা ওকে দিলাম, ও ওইটাকে মনে করো ঝালমুড়ি খেয়ে চলে গেছে, তাহলে আমার কাছে কি 2 টাকা ঘাটতি হয়েছে না? সেই ঘাটতিটা পূরণের জন্য আর একজন আমি কি ধার নেবো? দেখো ওর কাছে ঘাটতি হয়েছে, তাই পানির কাছ থেকে একটা ইলেকট্রন ধার নিচ্ছে। বলো তো আমার যে 2 টাকাটা ছিল সেই টাকাটা কিন্তু অলরেডি নিয়ে চলে গেছে, আমার কাছে কি সেই টাকা ফেরত হয়েছে? না। তাহলে এটা অসক্রিয়, মানে সেই টাকাটা আমার কাছে আর রিটার্ন আসেনি, তাই এটা অসক্রিয়। এবার মনে করো আমার কাছে টাকা ছিল, সেই টাকাটা আমি ওর কাছে দিলাম, ও আবার আমার কাছে দিল, তাহলে এটা কি চক্রাকারে ঘুরলো না টাকাটা? তাহলে আমি কি এই বন্ধুর কাছ থেকে টাকা ধার নিব? পানির কাছ থেকে পানি ভেঙে আর ধার নিব? নিব না। যদি না নিই তাহলে এই পানির কাছ থেকে তো সেই ইলেকট্রনটা নিবে এখান থেকে, না? তাহলে পানি নিতে গেলে ইলেকট্রনটা এখান থেকে পানি ভাঙানোর মাধ্যমে নিতে গেলে এখানে হাইড্রোজেন তৈরি হয়, অক্সিজেনও তৈরি হয়। কারণ একটা পানিকে ভাঙলে 3টা উপাদান পাওয়া যায়, অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রন। এই 3টা উপাদানের সমন্বয়ে একটা পানি গঠিত হয়, তাই না? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার এমসিকিউ আনসার করো, দেখি তোমাদের কেমন। এবং লিমিটিং ফ্যাক্টর কাকে বলে বলতে পারবা? লিমিটিং ফ্যাক্টরের সংজ্ঞা বলো তো, কে পারবা? লিমিটিং ফ্যাক্টর মানে লিমিট করে দেয়। লিমিটিং ফ্যাক্টর সেই সকল জিনিস যেটা মনে করো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো সালোক সংশ্লেষণ হয় না, 20 ডিগ্রিতে হয় না, ও হয় 25 ডিগ্রির পরে। তাহলে এই যে লিমিট 25 ডিগ্রিতে ভালো হয়, আচ্ছা মেনে নিলাম। 25 থেকে 30-এ আসলো, 30 থেকে 40-এ গেল, 40-এর পরে আর সালোক সংশ্লেষণ হচ্ছে না, তাহলে এই 40টা হচ্ছে এখানকার লিমিট, যে 40-এর উপরে গেলে কিন্তু তুই আর ভালো পারবি না। বা আমি পড়তে পারি সর্বোচ্চ 7 ঘন্টা, 7 ঘন্টার উপরে গেলে আমি লিমিট ক্রস করছি, তাহলে ওইটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তাহলে লিমিটিং ফ্যাক্টর হচ্ছে তাপমাত্রা, আলোক তীব্রতা, এর নির্দিষ্ট লেভেল বা মান আছে, ওই মানের বাইরে গেলেই লিমিট হয়ে যাবে, তুমি আর পারবা না জিনিসপত্র করতে, কাজ করতে পারবা না, তখন তোমার মাথা হ্যাং হয়ে যাবে। তো এখানে কিছু ল দেওয়া আছে, দেখো লিবিক ল অফ মিনিমাম দেয়, আর ব্ল্যাকম্যান ল অফ মিনিমাম প্রস্তাব করেন। দেখো
ল অফ প্রস্তাবের উপর ভিত্তি করে ল অফ লিমিটিং ফ্যাক্টর সূত্র প্রস্তাব করেন। হ্যাঁ, লিমিটিং ফ্যাক্টর সূত্র, আর এটা হচ্ছে দেখো ল অফ মিনিমাম। শুধু দুইটা জিনিস খেয়াল রেখো। লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা দেখো কত থেকে কত, 35-এর উপরে কাজ করতে পারে না। এবং কার্বন ডাইঅক্সাইডের লেভেল কত দেখো, গম গাছে 0.15 এবং জলজ উদ্ভিদের ক্ষেত্রে 1.1। এমসিকিউ এত পড়ি মনে থাকে না, কনফিউজড হয়ে যায় কোনটা হবে। আচ্ছা দেখো, এই সবটা মনে রাখার জন্য আমি শর্টকাট টেকনিক বলে দিচ্ছি দেখো। আর তোমার এমসিকিউ সলভের ক্ষেত্রে আমি একটু বলি, তুমি প্রথমবার এমসিকিউ সলভ করার পরে তুমি নিজেই হতাশ হয়ে যাও, আর আমি আর পারবো না। কেন পারবো না? ধরো আমি একটা 500 এমসিকিউ পড়লাম, 15 দিন পরে আমি ওই 500 এমসিকিউর ভিতরে দেখছি আবার ভুলে গেছি। ভাই, ভুলবে, এটা স্বাভাবিক। ভুললে আমাদের ব্রেন সবসময় ভুলে যায়। এখন তুমি পরের দিন আবার রিভাইজ নিবা, আবার রিভাইজ নিবা, এরকম যদি 5 বারের বেশি রিভাইজ করো, তারপরে যদি ভুলে যাও, তখন তুমি হতাশগ্রস্ত হয়ে হসপিটালে ভর্তি হওয়ার সমস্যা নেই। কিন্তু প্রথমবার পড়লা, দ্বিতীয়বার ব্যাপার থেকে দেখলা ভুলে গেলা, তখন তুমি হতাশ হলে চলবে না। কারণ ব্রেন আমাদের ভুলে যাওয়াই পছন্দ করে। এখন তুমি যদি বারবার বারবার যদি সেটা ইনপুট দিতে চেষ্টা করো, তাহলে দেখবো এটাকে স্থায়ী মেমোরিতে কনভার্ট হয়ে যাবে। সেরেব্রাম যে আমাদের কর্টেক্স আছে, যেটা মেমোরি পার্ট, ওই মেমোরি পার্টে তথ্য আমাদের সেইগুলোই গ্যাদার করে যেগুলো আমরা বারবার চাপ দিই, প্রেশারাইজ করি ব্রেনকে। তো তুমি প্রথমবার পড়ার পরে দ্বিতীয়বার গিয়ে ভুলে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু চতুর্থবার পঞ্চমবার পড়ার পরে যদি ভুলে যাও, তাহলে অস্বাভাবিক। বুঝতে পেরেছো? সো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি ভুলে যাই। শুধু জয়গুলির বই পড়লে ডিএমসিতে ভালো করতে পারো। শুধু জয়গুলির বই পড়লে তো হবে না, তোমার বোর্ড বই তো পড়তে হবে আগে। আর জয়গুলি তো একটা সহায়ক বই হিসেবে কাজ করতেছে, যেটা তোমার এমসিকিউ গুলাকে কালেক্ট করতেছে। তুমি কি এই সকল এমসিকিউ কালেক্ট করতে পারবা? এই যে জেইউ প্রশ্ন, ডিইউ প্রশ্ন, হ্যাঁ, এইগুলো তো পারবা না। সেক্ষেত্রে তোমার সব প্রশ্নগুলো একসাথে করা যায়। ভাই, এই শখটা কঠিন লাগে, একাডেমিক হোক আর মেডিকেল ভর্তি পরীক্ষা হোক। পরীক্ষা তুমি কি জানো যে এখান থেকে একটা এমসিকিউ আসে, এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে অ্যাসিটোন 3 ফসফেট তৈরি করতে কোন এনজাইম ব্যবহার করা হয়? আবার এইভাবে প্রশ্ন আসে যে তুমি কোনটা বলবো বলো, যে এখানে সর্বপ্রথম স্থায়ী পদার্থ কোনটি, অস্থায়ী পদার্থ কোনটি, কোন এনজাইম আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ বিদ্যমান, এবং কোন এনজাইম আমাদের পৃথিবীতে প্রথম মানবদেহের সাথে উদ্ভিদের একটা কানেকশন তৈরি করে। এই সব থেকে যে কত প্রশ্ন হয়, কোনটি স্থায়ী পদার্থ, কোনটি অস্থায়ী পদার্থ, কোনটি প্রথম তৈরি পদার্থ, এবং এরিথ্রোস কয় কার্বন, এই শখটা দিয়ে যে কত প্রশ্ন হয়েছে এই পর্যন্ত তুমি চিন্তা করতে পারবা না। চলো একটু শর্টকাটে মনে রাখা যাক জিনিসটা। এই শখটা কার কার কঠিন লাগে একটু বলো তো। দেখো, আমি তোমার একটা সুন্দর টেকনিক দিয়ে একটু শেখাই দিই আজকে। যে ভাই বুঝতে পারছি, এখন থেকে আরো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, পড়ার বিকল্প নেই, ভুল বা এটা স্বাভাবিক। কোন বন্ধুটা হতাশ হয়ে যায় জানো? যে একবার ফাইন করে পড়তে বসে দ্বিতীয় দিন ভুলে যায়, সেই হতাশ হয়ে যায় বেশি। কিন্তু পড়াশোনা একটা কন্টিনিউয়াস বিষয়, তোমার ব্রেন ভুলতে যাবে, কিন্তু তুমি ছাড় দিবা না ব্রেনকে। তৃতীয় দিন চতুর্থ দিন যে ইনপুট দিবা, সেই দেখবা আজীবনের জন্য সেটা স্টোর হয়ে যাবে তোমার মেমোরিতে। আচ্ছা যাই হোক, দেখো এইটা হচ্ছে শুরু এইখান থেকে, রাইবোলোস 5 ফসফেট। এটা যৌগটা আমাদের সবসময় আমাদের কোষের ভিতরে পাওয়া যায়। হ্যাঁ, উদ্ভিদের কোষের ভিতরে। সে কি করে, রুবি নামক একটা মেয়ে, রুবি নামক একটা কি, এই সবটা দেখো মাত্র 3 মিনিটের ভিতরে তোমার মুখস্থ করে দিচ্ছি। জাস্ট 3 মিনিট সময় দাও আমাকে, এবং কমেন্ট করতে থাকো যে ভাই আমি ক্লাসটা দেখছি। দেখো, রুবি নামক একটা মেয়ে, সে কি করেছে দেখো, সে তোমাদের মতো এরকম পড়াশোনা করে না, শুধু ফেল করে। হোক, ফেল করার কারণে রুবি কি খাইছে, বিষ খাইছে। তো বিষটা মনে করে এখানে কার্বন ডাইঅক্সাইড, সে কার্বন ডাইঅক্সাইড গিলে ফেলাইছে। এবার কার্বন ডাইঅক্সাইড খাওয়ার পরে মা বাপ টের পেয়েছে, টের পাইলে কি করলো, তাকে প্রাথমিকভাবে পানি খাওয়ানো হলো। প্রাথমিকভাবে তাকে পানি খাওয়া দেয়। যে বিষ খায় প্রথমেই, তাকে দেখবো বাসায় সবাই কয়েকে বেশি বেশি করে পানি খা এবং বমি কর, তাই না? তো প্রথম রুবি নামক একটা মেয়ে, সে কার্বন ডাইঅক্সাইড খেয়ে আত্মহত্যা করতে চাইছিল। তো বাড়ির লোক কি খাওয়া দিছে, পানি খাওয়া দিছে। তাহলে 3টা জিনিস আমাদের শেষ। এখন দেখো, রাইবোলোজ হচ্ছে 5 কার্বন, এবং কার্বন ডাইঅক্সাইড কয় কার্বন, 1 কার্বন। তাহলে 5 আর 1 কত হয়, 6 কার্বন। এই 6 কার্বন কিন্তু সে খাইছে, মানে ও সহ খেয়ে দেখো 6 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করেছে। তাহলে পরীক্ষায় এখান থেকে প্রথম প্রশ্ন আসবে, রাইবোলোজ 5 ফসফেট কার সাথে যুক্ত হয়। দ্বিতীয় প্রশ্ন আসবে, রাইবোলোজ 5 ফসফেট কয় কার্বন বিশিষ্ট। কমেন্ট করতে থাকো। এবং এই যে দুইটা যুক্ত হলো, এইটার তাৎপর্য কি দেখো। রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা উদ্ভিদের দেহে পাওয়া যায়, এটা কিন্তু উদ্ভিদের অংশ। আর তোমার নাক দিয়ে যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোইছিল, ওইটা কিন্তু এখন দেখো উদ্ভিদের কোষের ভিতরে ঢুকে গেছে। এই দেখো, নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম, রাইবোলোজ 5 ফসফেট গিয়ে সেটা ধরলো।
ধরে 6 কার্বন বানাইলো, দেখতে পাচ্ছ? এখন এটা প্রাণীদের সাথে উদ্ভিদদের একটা কানেকশন তৈরি হলো, এই কানেকশনটা তৈরি করলো কোন এনজাইম? এটাও একটা প্রশ্ন। উত্তর হবে রুবিস্কো এনজাইম। শেষ। তাহলে আমাদের এই তিনটা, এই কয়টা কাহিনী শেষ। তো তোমার মুখস্থ আজীবনের জন্য 5 কার্বনের বিশিষ্টটা মেয়ে 6 আর 1 কার্বন গিলে ফেলাইছে আত্মহত্যা করার জন্য। বাড়ির লোক কি খাওয়াইছে? পানি খাওয়াইছে। পানি খাইলে কিন্তু এই 6 কার্বনটা ভেঙে যাবে। ওরা কিছু পানি দিলে কিন্তু তার মন গলে যায়, তাই না? তাহলে 6 কার্বনটা ভেঙে 3 কার্বন দুইটা অণু তৈরি করবে। দেখো 2 অণু তৈরি করেছে 3 কার্বন করে, তাহলে কিন্তু 6 কার্বন বানাই ফেলাইছে, তাই না? 6 কার্বন। ভেরি গুড। ছকটা দেখতে পাচ্ছি না ভালো করে। ও ছক দেখতে পাচ্ছ না? আমি কি বড় করতে পারবো? আচ্ছা যাই হোক, তাহলে 3 কার্বন বিশিষ্ট দেখো 3 পিজি, মানে তার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই মেয়েটাকে পিজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভর্তি করালে দেখো তারপরে কি হয়েছে, ওখান থেকে এই যে 3 পিজি, এখান থেকে 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করেছে এবং এইটাকে ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে, মানে তার ওয়াশ করেছে। ডিহাইড্রোজেনেজ এনজাইম দিয়ে কি হয়েছে? ওয়াশ করা হয়েছে। ওয়াশ করে দেখো গ্লিসারাল ডিহাইডে কনভার্ট করেছে। গ্লিসারাল ডিহাইড অ্যালকোহলে কনভার্ট করেছে। বলো তো অ্যালকোহল কেন তৈরি করলো? কারণ আমার তৈরি করতে হবে গ্লুকোজ, ওই কার্বন ডাইঅক্সাইডটা কাজে লাগে। কেন? কারণ আমি যে নাক দিয়ে যে কার্বন ডাইঅক্সাইডটা গেল উদ্ভিদের দেহে, এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু শর্করা তৈরিতে অবদান রাখবে। তাহলে আমাকে যে কোনো প্ল্যানে তাকে গ্লিসারাল ডিহাইড মানে অ্যালকোহল গ্রুপে বানাইতে হবে। কারণ কি শর্করা এগুলো কিন্তু অ্যালকোহল গ্রুপ, তাই না? বা সরি অ্যালডিহাইড গ্রুপ। এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট দেখো আইসোমারেজ এনজাইমের সাহায্যে। আইসোমার মানে কি? এই গ্লিসারালডিহাইড যে কার্যকরী মূলক বিশিষ্ট, এই অ্যাসিটনও কিন্তু সেই কার্যকরী মূলক বিশিষ্ট CHO। দেখো তাই কিন্তু একই রকম পদার্থ এরা দুইটাই। এবার এখান থেকে দেখো গ্লিসারালডিহাইড 3 কার্বন না, এবার এই চক্রটা কিন্তু 6 বার চলবে। কারণ প্রথমবার 1 কার্বন বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড এখানে গিয়ে জমা হবে, এখানে আরেকবার ঘুরে এখানে গিয়ে আরেকটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। ওরা 6 বার ঘুরে এই যে কার্বন ডাইঅক্সাইড একটা কিন্তু কার্বন, তাহলে আমার এটা 6 বার চালাইতে হবে। 6 বার চালাই তাই এই গ্লুকোজটা কনভার্ট করে নিয়ে আসতে হবে, যে গ্লুকোজটা। তাহলে এই প্রক্রিয়াটা কয়বার চলবে? 6 বার চলবে। হ্যাঁ, এবার দেখো এখান থেকে ইরিথ্রোজ, এবার মনে করবা একটা গ্লাসের কথা চিন্তা করবা। এই গ্লাসের ভিতরে কি আছে? একটা ইরিজার আছে। ইরিজার মানে আমরা যা দিয়ে মুছি কোনো কিছু। তাহলে দেখো গ্লাসে কি আছে? ইরিজারে দেখো ইরিজারে, ইরিজারে। তাহলে ইরিথ্রোজ ফসফেট, জাইলুলোজ, তারপরে রাইবোলোজ। শেষ, মুখস্থ। তাহলে দেখো তুমি আবার প্রথমতে বলি, রুবি নামক একটা মেয়ে কার্বন ডাইঅক্সাইড খাইছে, খাওয়ার পরে বাড়ির লোকটাকে পানি দিয়ে ওয়াশ করাইছে, 3 পিজি মানে পিজি হাসপাতালে ভর্তি করাইছে। ওখানে একটা এনজাইমের বিক্রিয়া আছে যেটা আইসোমারেজ এনজাইম। গ্লিসারালডিহাইড থেকে হাইড্রোক্সি অ্যাসিটনে গেছে, অ্যাসিটন থেকে এই সাইডে তোমার গ্লুকোজ তৈরির জন্য 3টা ধাপ আছে অ্যালডোলোজ এনজাইমের মাধ্যমে। আর এই সাইড দেখো একটা গ্লাসের মাধ্যমে ইরিজারে, মানে তোমার ওষুধ খাওয়াই কি দিয়ে? ওই ইরিজার গলা দিয়ে পান করাইছে। ইরিজারে মানে ইরিথ্রোজ, জারে মানে জাইলুলোজ, আর রে মানে হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট। এখন এখানে একটু এপিমারেজ, ট্রান্সক্রিপ্টোলেজ এটা একটু সিরিয়ালি মনে রাখবা। সব শেষ। আমি কিন্তু আরো ডিটেইলসে পড়াইতাম জিনিসটা, কিন্তু আমার সময় না, আমার এমসিকিউ সলভ করাইতে হবে এখন। আমি এই সবটা এত সুন্দর করে মানে বুঝাই দিতাম, কিন্তু টাইম অতটা নাই। আমি যতটুকু পারিছি বুঝাই দিছি। আমি আরেকবার একটু বলি, রুবি নামক একটা মেয়ে যে রাইবোলোজ 5 ফসফেট, দেখো আমি ওই দিকটাও আমি শেখাই দিচ্ছি। দেখো এইখান থেকে দেখো রুবি নামক একটা মেয়ে রাইবোলোজ 1,5 বিসফসফেট, সে কি খাইছে? কার্বন ডাইঅক্সাইড খাইছে, মানে সে বিষ খাইছে। দুটো যোগ হয়ে গেল, 5 কার্বন আর 1 কার্বন, 6 কার্বন। অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হলো 6 কার্বন বিশিষ্ট। হ্যাঁ, এই 6 কার্বন বিশিষ্ট পানি দিয়ে ভাঙবে, মানে সে পানি খাওয়া দিচ্ছে বাড়ির লোক, ভেঙে গেল। গ্লিসারালডিহাইড 3 ফসফেট 2 কার্বন বিশিষ্ট হলো। ওখান থেকে গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে আইসোমারেজ এনজাইমের মাধ্যমে হাইড্রোক্সি অ্যাসিটন তৈরি করলো। এবার নিচে কি তৈরি হয়ে গেল? দেখো অ্যালডোলোজ এনজাইমের মাধ্যমে সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ তৈরি হয়ে গেল। আর এই সাইডে একটা গ্লাসের কথা চিন্তা করবা। গ্লাসের ভিতরে কি আছে? ইরেজার আছে। তাহলে গ্লাস মানে হচ্ছে গ্লিসারালডিহাইড থেকে ইরেজারে মানে ইরিথ্রোজ 4 ফসফেট, ইরিথ্রোজ ফসফেট থেকে দেখো ইরেজারে জাইলুলোজ 5 ফসফেট, রেতে হচ্ছে রাইবোলোজ আবার 5 ফসফেট দিয়ে পুরো আবার প্রক্রিয়াটা বারবার চলবে। দেখো আমার মনে আছে, আমি তোমাদের বুঝাইতে মনে থেকে গেছে। আশা করি বুঝতে পেরেছো। রুবিস্কো এনজাইম ব্যাস, শখটা ভালো দেখতে পাচ্ছি না। আচ্ছা তোমাদের কি একটু হলে উপকার হয়েছে? দেখো তো একটু শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখতে হবে। হ্যাঁ, তাছাড়া কোনো উপায় নেই। এই এমসিগুলো প্রশ্ন অ্যান্সার করো। এটার কি হবে অ্যান্সার? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের সাথে কতটি অণু অক্সিজেন তৈরি হয় বলো তো? বিক্রিয়াটা কি? C6H12
O6 O6 হ্যাঁ, তার সাথে কি হয়, তার সাথে তোমার পানি যুক্ত হয় না অক্সিজেন যুক্ত হয়, হয়ে ওই অক্সিজেন না পানি যুক্ত হয় না, পানি যুক্ত হয়ে কতটা অণু হয় বলো তো, অক্সিজেন তৈরি হবে কতটি, 6 অণু। এটা সহজ, এটা তো বিক্রিয়াটা লিখলাম না। 23 বি। 24 কি বলে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় তার উৎস কি, তার সম্পূর্ণ উৎস হচ্ছে একটা ড্যাশ, বলো তো। আমরা এবার শুধু এমসিকিউ সলভ করবো, হ্যাঁ বোঝানোর অনেক কিছু চেষ্টা করেছি আমি, অনেক বড় বড় জিনিসকে সহজ করে দেওয়ার। আশা করি তুমি ওটা বুঝতে পেরেছো। তহিদুল ইসলাম আবিদ, থ্যাংক ইউ তোমারও। তোমরা ওই কাহিনীটা কোনোদিন ভুলবা, রবি নামক একটা মেয়ে, সে বিষ খাইছে, বিষ খাওয়ার পানি খাওয়াইছে, পানি খাওয়ার পরে সে পিজি হাসপাতালে ভর্তি করাইছে। পিজি মানে কিন্তু ফসফোগ্লিসারিক অ্যাসিড, হ্যাঁ ওই কাহিনীটা আজীবন মনে রেখো, আশা করি কাজে লাগবে। 24 পানি, তাহলে পানিটা হচ্ছে সম্পূর্ণ অক্সিজেন তৈরির উৎস হিসেবে কাজ করে। ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে ঔষ থেকে অঞ্চল সৃষ্টি করে, কি বলা হয় এটা, মানে টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে, এটা হবে তোমার এডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়া, এডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়া, কি বলা হয়, এডিপি থেকে এডিপি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়। এই দেখো অ্যাডেনিন ডাইফসফেট আছে, হ্যাঁ মানে দুইটা ফসফেট যুক্ত আছে, তার সাথে আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে দিলে কি হবে, এটিপি তৈরি হবে, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই দেখো ফসফেট যুক্ত হয়েছে, তার মানে কি ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, লেশন মানে যুক্ত করা, গায়ে আমরা লোশন মাখি, লোশন মানে গায়ে লোশন যুক্ত করা, তাহলে দেখো এটা হবে ফটোফসফোরিলেশন, মানে আলোর সাহায্যে, এখানে একটা আলোর প্রয়োজন হবে। হ্যাঁ এই প্রশ্নের অ্যান্সার বলো তো, হ্যাসলাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি, হ্যাসলাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি, এটা কিন্তু হ্যাসলাক চক্র। আর এতক্ষণ ধরে আমরা যেটা পড়ছিলাম ওটা হচ্ছে ক্যালভিন C3 চক্র। হ্যাঁ তাহলে দুইটা চক্র আছে, যেটা কার্বন ডাইঅক্সাইডকে কিভাবে আমরা উদ্ভিদ ব্যবহার করে তার উপরে ডিপেন্ড করে এটা। হ্যাঁ এই দুইটা চক্র আছে, হ্যাসলাক চক্র। এই হ্যাসলাক চক্রটা হচ্ছে C4 উদ্ভিদের জন্য প্রযোজ্য, আর এই C3 উদ্ভিদ কি কি আর C4 উদ্ভিদ কি কি এইটাও উদাহরণ মনে রাখবা, তাহলে এটা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হবে। হ্যাঁ এটা বিস্তারিত এবার দিন পড়াবো। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড 26A না 26 হচ্ছে তোমার এখানে কি হবে, বি হবে। হ্যাঁ ওটা C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর ওটা কিন্তু হ্যাসলাক বলছে, হ্যাসলাক বলে ওইটা হবে অ্যান্সার। দেখো এই এমসিকিউটা কিন্তু লজিক্যাল। হ্যাঁ গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট। আচ্ছা বলো তো গ্লুকোজ যা ফ্রুক্টোজ তাই না, কারণ কি এও 6 কার্বন এও 6 কার্বন, তাহলে বলো তো কোন এনজাইমটা এখানে কাজ করবে, কোন এনজাইমটা, কোন শব্দ শেষে যদি এস পাও ES তাহলে সেটা মনে রাখবা। হ্যাঁ তহিদুল ইসলাম আবির, ওটা হচ্ছে তোমার অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হবে। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডকে OA দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ আর PG মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ এগুলো হচ্ছে শর্টকাট টার্ম। বলো তো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট, কে বলতে পারবা, যে বলতে পারবা তাকে ব্রিলিয়ান্ট বলে দেবো। বলো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট বলতে পারবা। এবং এইখানে যে এনজাইমটা কাজে লাগবে, দেখো গ্লুকোজ 6-ফসফেট থেকে আমি ফ্রুক্টোজ 6-ফসফেটে কনভার্ট করে দিব, এটা কোন এনজাইম, এটা হচ্ছে আইসোমারেজ এনজাইম, কারণ দুইটাই কিন্তু গ্লুকোজের আইসোমার কি ফ্রুক্টোজ, তাহলে এখানে আইসোমারেজ এনজাইম কাজ করবে। শেষ। 4 কার্বন ইমো, থ্যাংক ইউ, ওটা 4 কার্বনই হবে। হ্যাঁ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড ওটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট। বলো তো এটা কি হবে, তোমরা কমেন্ট করতেছো না কেন, সব চুপচাপ দেখতেছো ক্লাস। কোনটি নীল বর্ণের রঞ্জক পদার্থ, এটাও কিন্তু ওয়ার্ড মিনিং ভাঙনের মাধ্যমে তুমি অ্যান্সার করতে পারবা। ওয়ার্ড মিনিং যদি তুমি ভাঙতে পারো এখানে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। কিভাবে দেখবা, নীল বর্ণের রঞ্জক পদার্থ নিচের কোনটি, নীল বর্ণ। আচ্ছা যদি কেউ বিষ খেয়ে ফেলায় তার দেহ কেমন বর্ণ ধারণ করে, বা তোমাকে যদি সাপে কামড়ায় তোমার দেহ কিন্তু নীল বর্ণ ধারণ করবে, তাই না, বিষ পানে কি হয় নীল বর্ণ ধারণ হয় না। তাহলে দেখো এই যে নীলাভ সবুজ শৈবাল আমরা যে পড়ি, নীলাভ সবুজ শৈবাল, এটাকে বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া না, সায়ানো ব্যাকটেরিয়া। তো সায়ানো শব্দটির মানে হচ্ছে নীল। হ্যাঁ তো দেখো নীল বর্ণের জন্য দায়ী কোনটি, এই দেখো ফাইকোসায়ানিন না, ওই ফাইকোসায়ানিন, দেখো সায়ানিন আছে এখানে, এই যে সায়ানিন, সায়ানিন মানে কি নীল।
আর ফাইকো মানে উদ্ভিদ জাতীয় বা ছত্রাককে বোঝায়। ফাইকো এরিথ্রিন, এরিথ্রো মানে লাল, ক্যারোটিন, ক্যারট মানে গাজর, গাজর কেমন দেখতে, ক্যারট মানে গাজর মানে কমলা কালার, তাহলে কমলা রং। জ্যান্থোফিল, জ্যান্থো মানে হচ্ছে হলুদ, হলুদ। হ্যাঁ 28A, হ্যাঁ হয়েছে 28A হবে। হ্যাঁ তাহলে ওটা কি হবে বলতো, ফাইকোসায়ানিন, সায়ানিন মানে নীল। এখন ধর বিষ খালে যে গা নীল বর্ণ ধারণ করে তার একটা উদাহরণ দেন তো। এ দেখো পটাশিয়াম সায়ানাইড, হ্যাঁ এই সায়ানাইড, এই সায়ানো মানে কিন্তু বিষ। হ্যাঁ বিষটা কেমন, নীল বর্ণর বিষ। এই পটাশিয়াম সায়ানাইড খেয়ে কে মারা যায় বলতো, প্রীতিলতা, প্রীতিলতা, প্রীতিলতা আত্মহত্যা করে না পটাশিয়াম সায়ানাইড খেয়ে? ওই সে বিদ্রোহের সময় ধরা পড়ছিল ব্রিটিশদের কাছে, তাহলে ওইখানেও দেখো পটাশিয়াম সায়ানাইড আছে, সায়ানোফাজ আছে, সায়ানো ব্যাকটেরিয়া আছে। আবার একটু আগে পড়লাম ফাইকোসায়ানিন, সায়ানোকোবালিন আছে। তাহলে এক শব্দ দেখো বারবার বারবার কোনো না কোনো জায়গায় আছে, তাই না? ফাইন না এটা? পানির সালোক বিভাজনের সময়, মানে সালোক বিভাজন বলতে ফটোলাইসিস এর ইংলিশ টার্ম। হ্যাঁ কোনটির প্রয়োজন হবে, ব্রোন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ না হচ্ছে কপার? ফটোলাইসিসের জন্য কোনটি প্রয়োজন হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। 29 ইমু বলছে সি, জান্নাত, জাকারিয়া হুসাইন, খাদিজা আক্তার। তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। হ্যাঁ এরপরে আমাদের ক্লাস, আমাদের রুটিন ওয়াইজ ক্লাস হবে এবং আমাদের আলাদা একটা মেডিকেল গ্রুপ খোলা হবে। হ্যাঁ সেখানে শুধুমাত্র মেডিকেল স্টুডেন্টরাই থাকবে, তা না হলে এটা এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ ক্লাসগুলো কিন্তু তুমি দেখতেছো অতটা কিন্তু খারাপ না, তুমি যেভাবে ভাবতেছো যে আসলে জয়গুলির ক্লাস এখানে কিছু শেখানো হয় না, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু লজিক্যাল মানে ব্যাখ্যা আছে এখানে, তাই না? তুমি কি তাই মনে করো না? দেখো তো যে তোমার কি অন্য ক্লাস থেকে এই ক্লাসের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই যে তোমার রীতি, যে ওইখানে ক্লাস ভালো না এখানে ক্লাস ভালো। আসলে বিষয়টা এরকম না, সবাই শিখাইতে পারে। তোমাকে আমি এতক্ষণ পর্যন্ত যা বুঝাইলাম তোমার একটু হলে কিন্তু উপকার হয়েছে, তাই না? অনেক কিন্তু লজিক, অনেক ওয়ার্ড মিনিং ভাঙন, অনেক ছন্দ, ট্রিক্স, কিভাবে কি পড়বা কিভাবে কি পড়বা না, অনেক কিছু কিন্তু তোমাকে দেওয়া হয়েছে। আর তুমি যদি সেটাকে গ্রহণ করতে পারো, সেটাকে অবহেলা করলে তো তোমার দোষ, আমার দোষ না। তাহলে পানিক সালোক সংশ্লেষণের জন্য সালোক বিভাজন মানে ফটোলাইসিসের জন্য ম্যাঙ্গানিজ দরকার হয়। এই ম্যাঙ্গানিজটা পরীক্ষায় আসে। হ্যাঁ এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ ম্যাঙ্গানিজ C4 উদ্ভিদের ক্ষেত্রে পরম তাপমাত্রা, ওই যে C3। হ্যাঁ C3 উদ্ভিদ কম তাপমাত্রায় সালোক সংশ্লেষণ করে, আর C4 উদ্ভিদ যেগুলো মরুভূমিতে জন্মায় এগুলো বেশি তাপমাত্রা প্রয়োজন হয়, 35 এর উপরে তাপমাত্রা হলেও সে বাঁচতে পারে। কিন্তু C3টা কম তাপমাত্রা লাগবে, কম কম। বলো তো কোনটা হবে? উত্তর হবে বি, 10 থেকে 25। হ্যাঁ ল অফ মিনিমাম সূত্রটি প্রস্তাব করেন কে? প্রস্তাব। হ্যাঁ ল অফ মিনিমাম লিবিগ, ল দিয়ে শুরু, ল দিয়ে আনসার। তুমি দ্রুত অ্যান্সার করতে থাকো। হ্যাঁ আমি তারে আমার আগে তুমি অ্যান্সার করে ফেলবা, আমি অ্যান্সার করার আগে। সালোক সংশ্লেষণের জন্য প্রধান রঞ্জক কোনটি? বলো তো রঞ্জকের ইংলিশ নাম কি বলতে পারবা? রঞ্জকের ইংলিশ নাম হচ্ছে পিগমেন্ট। বলো তো এটার অ্যান্সার দ্রুত করো, দ্রুত অ্যান্সার করো তো। হ্যাঁ আমাদের কয়েকটা এমসিকিউ আছে, করে আমাদের ক্লাসটা শেষ করে দেব। হ্যাঁ কোনটা অ্যান্সার হবে? জাকারিয়া অলরেডি বলে দিয়েছে ডি। কোনটা ডি? 32-এর কোনটা অ্যান্সার হবে বলো? প্রধান রঞ্জক মানে কোনটা? পিগমেন্ট। ক্লোরোফিল এ, এটা অ্যান্সার হবে। ক্লোরোফিল এ কত শতাংশ থাকে আর ক্লোরোফিল বি কত শতাংশ থাকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লোরোফিল এ হচ্ছে 75% থাকে আর এটা হচ্ছে 25% থাকে, এটা খেয়াল রেখো। হ্যাঁ পরীক্ষা আসে। পাতায় কোন টিস্যুতে সালোক সংশ্লেষণ ঘটিত হয়? সেক্ষেত্রে তোমাদের একটু বলি, এটা আলেমসারের তথ্য। হ্যাঁ বিভিন্ন রেফারেন্সের দিয়ে তোমাদের এমসিকিউগুলো ক্রিয়েট করা হয়েছে, সেক্ষেত্রে তুমি মেডিবায়োলজি তোমার সাথে রাখতে পারো, অনেক ভালো একটা বই। হ্যাঁ আমি তো নিজেই কাজ করেছি এর সাথে। তাহলে দেখো কোন টিস্যুতে, দেখো পাতা আছে না, পাতা যদি আমরা এরকম একটা সেকশন করি, মনে করে এটা আছে পাতার পুরুত্ব, তাহলে এই মিড এলাকায়, পাতার মিডল এলাকায় বলা হয় মেজোফিল। মেজো মানে হচ্ছে মাঝখান, মেজো মানে কি মাঝখান, যেমন মেসোগ্লিয়া, একটোডার্ম আর এন্ডোডার্ম, এই দুই মাঝখানে যে পদার্থ এটার নাম হচ্ছে মেজোগ্লিয়া। গ্লিয়া মানে আঠা, তাহলে আঠার নয় পদার্থ থাকবে কোন দুইটা লেয়ারের ভিতরে? একটোডার্ম এন্ডোডার্ম, তার মাঝখানে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে মেজোফিল, ফিল মানে কি? ফিল মানে হচ্ছে পাতা। হ্যাঁ পাতার মাঝখানের এলাকার টিস্যুকে বলা হয় মেজোফিল টিস্যু। তাহলে এইখানে হবে তোমার সালোক সংশ্লেষণ।
বুঝতে পেরেছো? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমের নাম কি, যেটা প্রাণীর দেহের সাথে আমার উদ্ভিদের একটা কানেকশন তৈরি করবে? ওই কার্বন ডাইঅক্সাইড খাবে রুবির সাথে, রুবি মানে কি, রাইবোলোজ 1615 বিসফসফেট, এর সাথে একটা কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়, এটা হচ্ছে উদ্ভিদের সাথে প্রাণীর একটা কানেকশন তৈরি করে। দেখছো? তাহলে কোনটা অ্যান্সার হবে? রুবিস এনজাইম সি। তোমরা দ্রুত অ্যান্সার করতে থাকো। 23 আমার আগে অ্যান্সার করবা, 33 এর ডি। তোমরা 33 কেন, আমার আগে অ্যান্সার করো তোমরা। হ্যাঁ, জাকারিয়া, খালিদ আক্তার, তোমরা তো ভালোই পারতেছো, আমার আগে একটা অ্যান্সার করার চেষ্টা করো। আর কয়েকটা এমসিকিউ আছে। হ্যাঁ, ভুট্টা উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রাহক সংখ্যা কয়টা? দেখো, প্রাণী উদ্ভিদের দেহে কয়টা ছিল, মানে ইউজুয়াল উদ্ভিদের ক্ষেত্রে এই যে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করতেছিল কিন্তু রুবিস্কো এনজাইম, তাই না? তাহলে গ্রাহক কিন্তু এখানে একটা ছিল, কিন্তু এই ভুট্টা উদ্ভিদ কিন্তু C4, তাহলে এর থাকবে হচ্ছে দুইটা গ্রাহক থাকবে, দুইজন কার্বন ডাইঅক্সাইডকে আঁকড়ে ধরবে। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ওটা আছে আজিবুর রহমান স্যারের বইয়ের তথ্য। শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটি? আর শক্তি রূপান্তর অঙ্গাণু আর তৈরির অঙ্গাণু বলো তো, এই দুটার নাম বলো তো, কমেন্ট করো তো দ্রুত, কমেন্ট করলে আজীবন মনে থাকবে। হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করো তো। 35B 36 কি হবে বলো তো? 36A অলরেডি বলে দিছো। না, মাইটোকন্ড্রিয়া 36A হবে না, শক্তি তৈরির অঙ্গাণু হবে মাইটোকন্ড্রিয়া, শক্তি রূপান্তরের অঙ্গাণু হবে তোমার ক্লোরোপ্লাস্ট। এই যে উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে সে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, তাহলে কি ক্লোরোপ্লাস্ট এখানে অবদান রাখতেছে না? সূর্যের শক্তিকে সে রাসায়নিক শক্তিতে কনভার্ট করছে, দেখতেছো? লাইট এনার্জিকে সে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে দিচ্ছে, তাহলে সে কি রূপান্তরের অঙ্গাণু হিসেবে ক্লোরোপ্লাস্ট দায়ী। তোমরা পারোনি জাকিয়া জান্নাত। দেখো, দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, একটু আগে পড়লাম, ওই যে আখ হবে এটা। হ্যাঁ, ভুট্টা আখ মানে C4 উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। হ্যাঁ, C4। জ্যান্থোফিল কি বর্ণ? একটু আগে এটা অ্যান্সার করেছি, বলো তো। জ্যান্থোফিল, জ্যান্থো শব্দের অর্থ কি? জ্যান্থো মানে কি জানো? জ্যান্থো মানে আমি এই লিখতেছি ইয়েলো মানে হলুদ, লাল মানে এরিথ্রো। আচ্ছা, C4 উদ্ভিদগুলো কোনটা? এই যে আখ, ভুট্টা, হ্যাঁ এইগুলা, আখ, ভুট্টা, গম, এইগুলো হচ্ছে তোমার C4 উদ্ভিদ। তা আখ কি জিনিস ভাই? দেখো, আখ মানে কি? মিষ্টি বা চিনি। তো চিনিকে আমরা কি বলি? স্যাকারিন বলি। দেখো, এই স্যাকারাম আছে, এই দেখো স্যাকারাম অফিসিনারাম, দেখতে পাচ্ছ? স্যাকারাম অফিসিনারাম, স্যাকারিন মানে চিনি, তাহলে চিনি মানে আখ, ভুট্টা, গম, দেখতেছো? ম্যাগনিফেরা ইন্ডিকা এটা কিন্তু আম, অরাইজা স্যাটিভা এটা কিন্তু ধান, আর ট্রিটিকাম অ্যাস্টিভাম মানে কি বলতো? ট্রিটিকাম অ্যাস্টিভাম মানে কি বলতো? গম। আচ্ছা, শ্বসনের আগ পর্যন্ত এই পর্যন্ত থাক। যদি আমরা ক্লাস যদি আরেকটা পাই তাহলে আমরা শ্বসন থেকে শুরু করব। হ্যাঁ, এখানে অনেক এখনো স্লাইড আছে, আমাদের এমসিকিউ আছে। তো এই ক্লাসটা আসলে দুইটা ক্লাসের মাধ্যমে আমরা এই উদ্ভিদ শারীর তত্ত্বটা সম্পন্ন করতে চাই। আজকে অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা 10 মিনিট মেবি, হ্যাঁ 1 ঘন্টা 10 মিনিট হয়েছে ক্লাসটা। তো আমরা কন্টিনিউ করবো না, এবার দিন আমরা এই যে এই সকল এমসিকিউ সলভ করব। গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে অ্যাড করা আছে, সেক্ষেত্রে তোমরা মেডিবায়োলজি বইটাও সাথে রাখবা টেবিলে এবং আমাদের সাথে ক্লাস করবা রেগুলার। আর শ্বসন থেকে আমরা শেষ করে দেব। হ্যাঁ, এখন আমাদের অনেকগুলো স্লাইড বাকি আছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্লাইকোলাইসিসের বৈশিষ্ট্য কোনটি, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। হ্যাঁ, তো আমরা তাহলে কোন পর্যন্ত পড়লাম? শ্বসনের আগ পর্যন্ত পড়লাম। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই যে স্বপ্ন জয়, তোমার পিতামাতা কিন্তু অনেক অধীর আগ্রহে তোমার জন্য বসে আছে যে তুমি একটা 1 ঘন্টা পরীক্ষার মাধ্যমে তোমার 12 বছরের একটা ফল তুমি পেতে যাবা। সো তোমাদের ক্ষেত্রে হার্ডওয়ার্কিং এটা অবশ্যই কাম্য। অনেক টাকা উড়াচ্ছ পিতামাতার, সেক্ষেত্রে তোমার পিতামাতার এই যে মান সম্মানটা বাঁচাইতে হলেও তোমাকে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা লাগবে। সেক্ষেত্রে চাই কঠিন অধ্যবসায় ছাড়া তুমি আগাইতে পারবে না। বুঝতে পেরেছ? তো আজকের এই ক্লাসের ভিতরে তোমরা যদি নতুন কিছু শিখে থাকো তাহলে বলবা ভাই ক্লাসটা ভালো লাগছে। আর যদি কোনো ব্যাড থিং যদি দেখতে পাও আমার ভিতরে তাহলে সেটাকেও বলবো, আমি নিজেকে শুধরাই নিব। এবং তোমার ক্লাসের ভিতরে কিন্তু ভালোই মনোযোগী ছিল, আমি কিন্তু অনেক কিছু তোমাদের ভিতরে বলার চেষ্টা করেছি যে কোনগুলা তোমার গুরুত্বপূর্ণ কোনগুলা না। হ্যাঁ, সবগুলা এগুলো আমি এবার দিন শর্টকাটে বলে রাখাই দিব যদি ক্লাস আর একটা পাই। এগুলার ভিতরে দেখো এই শখটা বলি, এই শখটা এখন বলতে গেলে আমার সমস্যা, অনেক টাইম লাগবে, এখন বলবো না। 1 ঘন্টা 10 মিনিট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ,
এখন দেখো গ্লাইকোলাইসিসের যে 10টা ধাপ 9টা বিক্রিয়া আছে। গ্লাইকোলাইসিস সম্পর্কে কারা কারা কি মতবাদ দেন, 9টি বিক্রিয়ার মাধ্যমে 10টা এনজাইম লাগে, এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো আমরা শেষ পর্যন্তই থামলাম। আমরা মনে হয় এই পর্যন্তই থাকি। ক্লাসটা ভালো লাগলে বলো আমার, আর হচ্ছে আমার পরিচয়টা আরেকবার দিনে, আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকি। আসসালামু আলাইকুম।